আচ্ছা, তো যাক এখন ফ্যান পেজ বানানোর প্রসেসটা টোটাল এটা দেখাই নেব। এই যে ফ্যান পেজ বানাতে হলে এই কই ক্রিয়েট পেজ, এই জায়গায় এখানে যেতে হবে ফার্স্টে। এখানে এসে আপনাকে ডিসিশন নিতে হবে আপনার ফ্যান পেজটা কি, কিসের ফ্যান পেজ বানাচ্ছেন আপনি। তার উপর ভিত্তি করে 6 রকমের অপশন দিয়ে রাখছে ফেসবুক। একটা হচ্ছে লোকাল বিজনেস অর প্লেস, আরেকটা হচ্ছে কোম্পানি, অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন, আরেকটা হচ্ছে ব্র্যান্ড অর প্রোডাক্ট। এটা হচ্ছে কোন একটা ব্র্যান্ড, যেমন ধরেন আমার ফোনটা গিওনি ব্র্যান্ডের, এটার একটা ফ্যান পেজ থাকতে পারে। তারপর ধরেন যেমন গিওনি, যদি কথার কথা আমি এটার এক্সাম্পলটা দিই, এরা যদি ধরেন ফ্যান পেজ বানায়, তাহলে তারা কিন্তু ওরা তো ডিরেক্ট মেইন অফিস থেকে কিন্তু সেল করে না। ওরা মেইন অফিস থেকে আপনার ইকে দিবে, মানে পাবলিকের কাছে তো সেল করবেন, তার মানে ওদের ওটা দরকার নেই। ওরা কি করবে, জাস্ট ওদের প্রোডাক্টটা দেখাতে থাকবে, আর কিছু না। ওরা কিন্তু সেল করবে আপনার বিভিন্ন মার্কেটে দোকানদারদের কাছে, তারাই সেল করবে, ঠিক আছে? ডিলারশিপ দিবে। হ্যাঁ, ডিলারশিপ দিবে। তো এখন এটা হচ্ছে সেই টাইপের ব্র্যান্ড অর প্রোডাক্ট। আর এটা হচ্ছে আর্টিস্ট, ব্র্যান্ড অর পাবলিক ফিগার, নায়ক নায়িকা হ্যান ত্যান এদের জন্য। আর এন্টারটেইনমেন্ট তো এটা বোঝা যাচ্ছে কাজ কি, এন্টারটেইনমেন্ট দেওয়া। কজেস অর কমিউনিটি, কমিউনিটি হচ্ছে বেসিক্যালি ধরেন এমন হতে পারে যে আপনি যে স্কুল থেকে পাশ করলেন সেই স্কুলের ওই ব্যাচের একটা ফ্যান পেজ হ্যান ত্যান এরকম কথা কথা, ঠিক আছে? এই হলো ব্যাপার। এখন আমি আপনাদেরকে সকালে সেম প্রবলেম হচ্ছিল। এখন ঠিক আছে না? আচ্ছা, আমি আপনাদেরকে লোকাল বিজনেস অর প্লেস দিয়ে দেখাবো। কেন? কারণ এখানে আপনি যত এদিকে আসবেন তত অপশন কিন্তু কমতে থাকবে। এখানে অপশন সবচেয়ে বেশি এই জায়গাটাতে, সেজন্য আমি এটা দিয়ে দেখাবো। এখন ধরেন আমি একটা প্রোডাক্ট, আমার একটা প্রোডাক্ট যেটা আপনার মানে কোন একটা ড্রেস আমি সেল করি, এই টাইপের। যেমন ধরেন এক্সট্যাসি আছে, ইয়েলো আছে। তো আমি এমন একটা ফ্যান পেজ বানাবো। ফার্স্টে তো আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কাজটা কি। এখন ধরেন এক্সট্যাসি বলেন, ইয়েলো বলেন, তাদের কিন্তু ওই সার্ভিসটা নাই। মানে ধরে নিলাম আমি একটা সিচুয়েশন বানাচ্ছি, তাদের ওই সার্ভিসটা নাই যে বাসায় ডেলিভারি দেওয়া। ওদের থেকে তো আপনি বাসায় ডেলিভারি নিতে পারবেন না, ওখানে গিয়ে কিনতে হবে। এখন কথা হচ্ছে তারাও, আমি একটা এক্সট্যাসির মতো প্রতিষ্ঠান দিব, যেটার কাজ হবে এক্স্যাক্টলি সব, মানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেম থাকবে, আমার তাদের সাথে আমার একদম মিল থাকবে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে আমি বাসায় গিয়ে ডেলিভারিটা দিব প্রোডাক্টের। তাহলে আমার কি হতে পারে এখন, মানে এটাই হচ্ছে টোটাল আজকে এটা নিয়ে কাজ করাবো। দেখেন বিভিন্ন রকম অপশন আছে এখানে। ডক্টর রিসেন্টলি কিন্তু ডাক্তারদের একটা মার্কেটিং শুরু হয়েছে, দেখছেন নাকি জানি না, ফেসবুক কিন্তু হয়। শপিং এর জন্য সকালে একটা করছিলাম অবশ্য ইয়েলো দিয়ে, আর একটা কি নাম দেওয়া যায় এখন, স্ট্রিট অ্যাড্রেস ধরে নিলাম। স্ট্রিট অ্যাড্রেস কি দেব? এগুলো দেওয়ার একটা উদ্দেশ্য আছে। আমি সবগুলো যদি ফিল আপ করি তখন আমার ফ্যান পেজে কিন্তু ম্যাপে শো করবে আমার এরিয়াটা। এই জন্য এটা ফিল আপ করাটা জরুরি। আর সেকেন্ডলি হচ্ছে ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে এখানে। আপনি হ্যাঁ, মানে আমি এখন যা করতেছি ধরে নেন এটা আপনার প্রতিষ্ঠান, আপনি এখন কি করা উচিত না করা উচিত এটা এখান থেকে বের করে নেবেন। ফ্যান পেজ আগে যে ভেরিফিকেশন হতো ব্লু কালারের টিক মার্ক দেওয়া, এটা তো দেখছেন সবাই। হ্যাঁ, গ্রে কালারের দেখছেন কখনো? রিসেন্টলি এটা বেরিয়েছে। এখন হচ্ছে ফেসবুক দুই ভাগে ভাগ করছে ভেরিফিকেশন। একটা হচ্ছে আপনার ব্লু কালার দিচ্ছে আপনার বিভিন্ন ধরনের এই ব্র্যান্ড, প্রোডাক্ট, আর্টিস্ট এই টাইপের এদেরকে। আর যেগুলো বিজনেস ফ্যান পেজ তাদেরকে গ্রে কালার দিবে। কয়েকটা দেখছি আমি, পাকিস্তানি দু একটা তো দেখছি, বাংলাদেশে এখনো পাইনি। তো এটার জন্য জি আসেন। হ্যাঁ ঠিক আছে। একটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হচ্ছে
আপনাদের সাথে আমার আগে কথা হয়েছিল? আচ্ছা হয়নি। আচ্ছা আমার ইন্ট্রোডাকশন দেই। আমার নাম জাকিয়া ইসলাম মুনিয়া। আমি এখনকার স্টুডেন্টই ছিলাম, বাট আমি এখানে ইংলিশ ট্রেনার হিসেবে অ্যাসাইন হয়েছি। তো আগামী 21 তারিখে আমাদের একটা সেমিনার হবে রিগার্ডিং অন ইংলিশ ফর ফ্রিল্যান্সার, ঠিক আছে? আমরা তো এখানে সবাই অনলাইনে কাজ করবো, তাই না? তো আমাদের এর জন্য সবচেয়ে বেশি কি করতে হবে? কমিউনিকেশন, অ্যান্ড কমিউনিকেশন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? অফকোর্স ইন ইংলিশ, তাই না? সো আমাদের ইংলিশটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ইংলিশ টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের খুব বেশি জরুরি যখন আমরা একজন বাইরের সাথে কথা বলবো বা কমিউনিকেট করবো, ঠিক আছে? অথবা আমাদের সবারই তো পোর্টফোলিও রেডি করতে হয়, তাই না? তারপরে আমাদের কভার লেটার ক্রিয়েট করতে হয়। তো এইসব বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা সেমিনারে পাবেন। কোর্স করবেন না করবেন ইটস কমপ্লিটলি অ্যাবাউট ইউ, বাট সেমিনারটাতে সবাই আসবেন, ঠিক আছে? এটা হবে 21 তারিখ 4টা থেকে 6টা। সো জি কিবার পড়ছে এই 21 তারিখ? হ্যাঁ 21 তারিখ সোমবার পড়ছে, ঠিক আছে? সো হোপফুলি আপনারা সবাই আসবেন, তাই তো? দেখা হবে তাহলে সেমিনারে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়েস স্যার। এখন এখানে হচ্ছে জিপ কোড 1205 দিলাম। ফোন কারো নাম্বার বলেন। 09 019 15 5 9287 9287 88। স্যার স্যার এটাতে কোনো প্রবলেম হবে? এটা আজিম ভাই শুরু হয়ে যাবো। না, এখানে নাম্বার আর টোটাল ডিটেইলটা অ্যাড করা কিন্তু একটা কারণ আছে। কারণ অর্ধেক কাজ কিন্তু আমি করে ফেলছি, তাহলে ফ্যান পেজ খুলে আবার ভিতরে করতে হবে। এটার লাভটা কি সেটা আমি ফ্যান পেজ ওপেন করে দেখে নেবেন। এই দেখেন শপিং সার্ভিস দিলাম আমি, ঠিক আছে? ক্যাটাগরিতে ক্যাটাগরি আরো দিতে পারবেন। যেমন আমাদের ক্রিয়েটিভিটি ক্যাটাগরি আছে না, এই যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কিন্তু এখানে 10-12টার মতো আছে, কিন্তু প্রথম 3টা শো করতেছে শুধু। Tell people what your page about. কি একটা মোটো দিছিলাম তো আমি, এটার নামটা কি ফোন পেজের? এটা সকালে বানানো হয়েছে টেস্ট পারপাসে। এই যে একটু এটাই বলে গেছিলাম। আচ্ছা যাই হোক, এখানে আমি এই জায়গাটাতে আমি লিখবো যে আমার কাজটা কি। যেমন ধরেন এই ফ্যান পেজটা খোলার পরে আপনাদের মাথায় চিন্তা আসতে পারে যে ভাই সবাই তো শার্ট সেল করতেছে, কাপড় চোপড়, তাহলে আমিও তো কাপড় চোপড় সেল করতেছি, কিন্তু আমি এমন কি সার্ভিস দিব যেটা কেউ দিতে পারবে না, দিচ্ছে না এখন পর্যন্ত। তো ওই জিনিসটা আমার এখানে তুলনাটা কিন্তু জরুরি। কারণ আমি এখানে কি দিলাম, যেমন এটা শুধু শপিং এর পেজ, আপনি বাসায় বসে থাকেন, আমরা আপনার মানে দরজার গোড়ায় প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিব। এটা মানে একটা এক্সাম্পল হিসেবে দিলাম। আর যদি আমার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমি এখানে বসাই দিব, যেটা ভেরিফিকেশন পারপাসে কিন্তু ইউজ হবে। মানে এগুলো এখন দিয়ে রাখলে কি হবে, ফিউচারে ফেসবুক খুব ফাস্ট ভেরিফিকেশনের একটা মানে ব্যাপার চলে আসবে এখানে। এটা যদি রিয়েল ইয়েস দিলাম, অফিসিয়াল দিলাম ইয়েস, সেভ ইনফো। এখন আসতেছে ছবির ব্যাপার। আচ্ছা সরি, আমি এখান থেকে আপলোড দিই।
এই জায়গাটাতে হচ্ছে আমার প্রেফার্ড পেজ অডিয়েন্স, মানে কারা আমার পেজ দেখবে আমি চাই, এটা আমি এখানে দিয়ে দিলাম। ফ্যান পেজটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, দেখছেন আমার ম্যাপ কিন্তু চলে আসছে এখানে, দেখছেন মোবাইল নাম্বার সহ অ্যাড হয়ে গেছে। মোবাইল নাম্বার পরেও অ্যাড করা যেত। অ্যাড করা যায়। এখন এখানে আপনারা কালার কম্বিনেশনটা খেয়াল করছেন এটার? জি স্যার। দেখেন এটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের, ঠিক আছে, আর এটা টোটালটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর আমি আমার এখানে ডিসকাউন্ট অফার বা হ্যান ত্যান এটা আমি দিয়ে দিছি। মানে কভার পিকচার আর প্রোফাইল পিকচারের যে মানে একটা কালার, মানে এটা সবসময় মানে ম্যাচিং করার ট্রাই করবেন। উল্টা পাল্টা দিয়ে দিলে কিন্তু সুন্দর লাগে না। আপনার ফ্যান পেজে সবসময় মাথায় রাখবেন এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, রিভিউ। দেখেন রিভিউর কাজ আমি আরো ডিটেলস একটু পরে বলতেছি, এবার আসে আসল জায়গায়। ওভারভিউতে ফেসবুক দেখাচ্ছে যে আমার ফ্যান পেজে আমি কি কি ডিটেল অ্যাড করা, মানে আমার ফ্যান পেজে কি কি ডিটেল অ্যাড করা আছে বা নাই। এখানে আমার লোকেশনটা দেখাচ্ছে। কেউ যদি মোবাইল থেকে এখন ক্লিক করে ফ্যান পেজে ঢুকে এখানে, তাহলে গুগলের সাথে, গুগল ম্যাপের সাথে অ্যাড হয়ে আমার মানে এটা দেখাবে ইন্টিগ্রেট হয়ে, যে মানে আমি কিভাবে গেলে আমার এই স্থানে এসে পৌঁছাতে পারবে, যে ডানে বামে হ্যান এভাবেও কিন্তু দেখায়। আর এটা তো মোবাইল নাম্বার। কল টু অ্যাকশন বাটনে কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারবেন। এটাতে আমি আসতেছি। ফার্স্ট এটা দেখাই অ্যাড আওয়ার্স। আচ্ছা, এটা আবার মেইন এই জায়গাতেই চলে গেল। যাই হোক, আমি আগে কল টু অ্যাকশনে আসি আবার ফার্স্টে। কল টু অ্যাকশনের কাজটা কি? এটা হচ্ছে শর্টকাটে আপনি কিভাবে ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট আপনার সাথে আরো মানে ইন্টারাকশন বাড়াতে পারবেন। যেমন দেখেন এখানে কন্ট্যাক্ট আস দেওয়া আছে। এখন ধরে নিলাম এটা আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইট, আমি এখানে বসা দিব, কন্ট্যাক্ট আস দিয়ে আমি ক্রিয়েট দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। আমার ফ্যান পেজে যেই আসবে সে কন্ট্যাক্ট, এই ক্রিয়েট কল টু অ্যাকশনের জায়গায় কিন্তু এখানে কন্ট্যাক্ট আস দেখবে, ওখানে ক্লিক করলেই কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাবে। এখন অনেকের ক্ষেত্রে এটা মনে হতে পারে যে আমি আমার ওয়েবসাইট দিয়ে লাভকে আমি আমার নাম্বারটা দিয়ে দিই। যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজে দেয়, যে একটা স্টুডেন্ট আসলো, আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে এমন, আমাদের ওয়েবসাইট থেকে বেশি ইনফরমেশন কিন্তু আমি ফ্যান পেজে দিচ্ছি, কারণ ওয়েবসাইট হচ্ছে কিছুদিন পর পর আপডেট হয় আমাদেরটা। ফ্যান পেজ হচ্ছে ইনস্ট্যান্ট আপডেট, কালকে সেমিনার আমি আজকে দিয়ে দিচ্ছি, ওটা তো আমি আজকে আবার ওয়েবসাইটে দিতে পারবো না। তো এখন ধরেন আমার ফ্যান পেজে কেউ আসলো দেখলো, তো মাঝে মধ্যে ওখানে অনেকেই করে এটা পড়ার পরে আরেকটু উপর উঠতে পারে যে কি আছে কি নেই, আচ্ছা দেখি। ওখানে কিন্তু আমি কি করে, আমি আমার নাম্বারটা দিয়ে রাখি, কল না TTYT নাম্বার। ওখানে ক্লিক করলে আমার এখানে কিন্তু কল আসতেছে, আর এটা দেখাও যায় এখানে কয়জন কল দিছে। এই যে কল না তো 4 জন, মানে আমাদের এখানে 4 জন কল নাও বাটনে ক্লিক করে 4 জন কল দিছে এখানে, এটা দেখা যাচ্ছে এই জায়গাটা। আমার লাভ হলো না? মানে আমি যদি এখানে ওয়েবসাইট দিয়ে রাখতাম, সে এখানে একটা ইনফরমেশন দেখতেছে, আবার ওখানে তাও ইনফরমেশন দেখতেছে, কিন্তু আপনার যে ডিরেক্ট কমিউনিকেশনের ব্যাপারটা এটা তো আর করো না। সব কোয়েশ্চেনের আনসার তো নাই ওখানে। আচ্ছা, এটাও গেল। এই জায়গাতে বুক নাও, যে আপনি কোনো কিছুর বুকিং যদি পে করতে চান, যে সাইট তাও সেম, ওয়েবসাইট দিয়ে দিলেন, বুক নাও দিলেন, সে ওখানে ক্লিক করে বুকিং দিতে পারলো। কল নাও তো বললামই, কন্ট্যাক্ট আছে এটাও একদম সেম। সেন্ড মেসেজ হচ্ছে জাস্ট আপনার ওই ইনবক্সে গিয়ে আবার মেসেজ যাবে, একই, এটা কোনো ডিফারেন্স নেই। ইউজ অ্যাপ হচ্ছে আপনার, আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপার হন, এই পেজটা যদি কোনো একটা অ্যান্ড্রয়েড ডেভেলপারের হয় বা iOS, তখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি এখানে লিঙ্ক দিতে পারবেন, মানে ওই জায়গা থেকে সে রিডাইরেক্ট হবে। ওই যে ফেসবুক বুস্টিং এর সময় দেখাইছিলাম না, যে মানে কোনটা আপনার অ্যাপ্লিকেশন বুস্টিং এর জন্য, কোনটা আপনার ওয়েবসাইট বুস্ট করার জন্য, এটা হচ্ছে সেম জিনিস। প্লে গেম, অনেক ফ্যান পেজ দেখবেন নিজেরাই গেম বানায়, ফ্যান পেজের মধ্যেই কিন্তু গেমটা থাকে, আপনি ওখানে বসে বসে কিন্তু গেমটা খেলতে পারবেন। আপনি যদি এরকম ডেভেলপার হন, তাহলে আপনার গেমটা এখানে অ্যাড করে দিতে পারবেন। শপ নাও সাইন আপ তো হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করবে, যেটা আমরা সাইন আপ কিছুদিন আগে ইউজ করতাম, আমি এটা চেঞ্জ করি ফ্রিকুয়েন্টলি। মাঝে মধ্যে সাইন আপ দিয়ে দিই আমাদের সেমিনার রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে, মাঝে মধ্যে আমি কি করি মোবাইল নাম্বারটা দিই,
চেঞ্জ হতে থাকে যেন। ওয়াচ ভিডিও, আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানে কোনো ভিডিও, যেমন ওয়াচ ভিডিও কিন্তু ছিল আমাদের কিছুদিন, আমাদের যে ইন্টারভিউগুলো হয়েছে যারা আপনার সাকসেস স্টোরি আছে না কিছু, ওদের ভিডিওগুলো আমরা ওয়াচ ভিডিওতে মাঝে মধ্যে দিই। এটা হচ্ছে একদম খুব শর্টকাটে এই জায়গা থেকে মানে চলে যাওয়ার অপশনটা আর কি, এখানে এসে দেখতে পারবে অপশনটা এখানে আছে। যেমন দেখেন আমাদের কল না টেস্ট বাটন, মানে আমি দেখলাম যে এখানে ক্লিক করলে কোন নাম্বারটাতে কল যাবে আমাদের, ঠিক আছে। আমার ফ্যান পেজের অ্যাবাউট সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবসময় মাথায় রাখবেন, মানুষ পোস্ট বুস্ট করার পরে মানুষ তো অনেকে তো এসে মানে দেখতেই পারে এটা ইনফরমেশন কি আছে কি নাই, আর এটা ফ্যান পেজ ভেরিফিকেশনের জন্য মানে অনেক জরুরি। কেন, আপনার ফ্যান পেজ যখন ভেরিফাই হয়ে যাবে, সবচেয়ে বড় কথা আপনার একটা পাওয়ার পেলেন এক্সট্রা, কারণ আপনি মানুষের টিক চিহ্ন দেখলে এমনি একটা ব্র্যান্ডিং যে ভাই ভেরিফাইড পেজ এটা এক। সেকেন্ডলি হচ্ছে ওটার কিন্তু ফেসবুক নিজেই একটা মার্কেটিং করে, যখন ভেরিফাই হবে আপনি দেখবেন যে কোনো রকম অ্যাড বুস্ট করা ছাড়াই কিন্তু অনেকের ফ্যান পেজ কিন্তু বলে আসে, ওরা কিন্তু কোনো অ্যাড বুস্ট করে না, ব্লু টিক চিহ্ন দেওয়া থাকে, যেটা ফেসবুক ইচ্ছা করেই করে, কারণ সে চায় যেটাকে সে অথেন্টিকেট হিসেবে ভেরিফাই করে দিছে তার জন্য একটু ভিউয়ার বেশি থাকে। আচ্ছা, পেজ ইনফো থেকে আমরা এখন ক্যাটাগরিটা দেখতে পারতেছি, আমাদের ক্যাটাগরি কি, নাম কি, সাব ক্যাটাগরি কি। এখানে হচ্ছে আমাদের ফেসবুকে যদি ওয়েব অ্যাড্রেস থাকে এটা বসা দিলাম। এই জায়গাটাতে হচ্ছে স্টার্ট ডেট দেখেন আনস্পেসিফাইড। এখন এটা যদি কোনো একটা আপনার গায়ক বা গায়িকা তার যদি ফ্যান পেজ হতো, তখন আমি কি দিতাম, বন্ড দিতাম, তখন তো ফাউন্ডেড হবে না। বড় প্রতিষ্ঠান হলে ফাউন্ডেড ঠিক আছে, কিন্তু ছোট প্রতিষ্ঠান হলে যেমন ধরেন আপনার ওপেন, লঞ্চ, এই দুইটাই এনাফ। ক্রিয়েটেডটাও এখানে, যেমন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, ওই অ্যাপ্লিকেশনের মার্কেটিং করতেছেন, অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট কখন করছেন তখন আপনার এই জিনিসটা আসবে। যেমন আমি একটা প্রতিষ্ঠান দিলে ওটা কিন্তু ক্রিয়েটেড হবে না। যাই হোক, এখন আমি স্টার্টেড দিলাম কত 2015 ডিসেম্বর 18 দিলাম, চেঞ্জ। আওয়ার্স অফ অপারেশন, এখানে আপনার 4 রকমের অপশন আছে। একটা হচ্ছে সব সময় খোলা, এটাও হতে পারে, বা আপনি চাচ্ছেন না আপনার কখন অ্যাভেলেবল হন বা না হন এটা দেখাতে। আবার আরেকটা হচ্ছে এক্সাক্ট টাইম, যেমন ধরেন শুক্রবার বন্ধ, বাকি টাইমগুলো খোলা, তখন আপনি কি করবেন। ফার্স্ট হচ্ছে একটা ডে, শুক্রবার ছাড়া শনি, রবি, সোম, মঙ্গল এই টাইমে খোলা আপনার অফিস, ঠিক আছে। এটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন। একই সাথে আপনি টাইমটাও দিতে যাচ্ছেন যে 9টা থেকে 6টা, তখন কি করবেন আপনার উপর ডিপেন্ড করে। এটা আপনি না দিলেও পারবেন, নো আওয়ার্স অ্যাভেলেবল দিয়ে দিলে হয়ে যাবে। এই যে অ্যাড আওয়ার্স দেখেন, যে সময়গুলোতে খোলা আমি সেগুলো সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করি না। PM 6 PM অ্যাড সেভ চেঞ্জ। শর্ট ডেসক্রিপশন তো সেই যে তখন দিছি ওটা আছেই এখনো। ইমপ্রেজামও সেইমের মতোই, যেমন এইখানে আমি একটা এখান থেকে দেখো, ওগুলো লেখার দরকার নেই আর। যেমন আমাদের দেখেন লং ডেসক্রিপশন, এটা হচ্ছে ধরেন এখানে কি থাকবে, ক্রিয়েটিভ আইটি যেহেতু, সেহেতু আমাদের মার্কেটিংটা কিভাবে হবে এখানে লং ডেসক্রিপশনে, যে আমরা এতদিন পর্যন্ত কি করে আসছি সবগুলোর একটা বেস, মানে ফার্স্ট লাইনটা আমি তুলে ধরতে পারি যে আমরা প্রথমে স্টার্টিং ছিল আমাদের 1200 নারীকে স্কলারশিপ দিয়ে, তারপরে স্কলারশিপ দিছি আমরা, সেই স্কলারশিপ দিছি আমাদের স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচ থেকে এতজন সাকসেস হয়, এই সেই রকম একটা আমি লং ডিসক্রিপশন আমি দিয়ে দিলাম। এখানে আমাদের চেয়ারম্যানের স্পিচটা দেওয়া হয়েছে সুবিধার জন্য। জেনারেল ইনফরমেশন হচ্ছে কখন শুরু করছেন, কে শুরু করছে প্রতিষ্ঠানটা, এই সেই হ্যান এই টাইপের। মিশনটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনার এটা হলো ক্রেক্রাফটের একটা ফ্যান পেজ আমি বানাচ্ছি, ধরে নিলাম আমার প্রতিষ্ঠান ক্রেক্রাফট। এখন এক্সট্যাসি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারা জাস্ট ড্রেস সেল করে কিন্তু বাসায় ডেলিভারি দেয় না, কিন্তু ক্রেক্রাফটের স্ট্র্যাটেজিটা হলো বা মিশনটা হলো তারা বাসায় গিয়ে ডেলিভারি দিয়ে আসবে। এই ঢাকা রাস্তায় যান হ্যান ত্যান আসার দরকার নেই, আমরা গিয়ে দিয়ে আসবো। এটা
ওই জিনিসটা আপনি এখানে লিখবেন, মানে ইউনিক কি, মানে ইউনিক জিনিসটা কিন্তু এই জায়গাতে চলে আসবে, কারণ মিশনটাই কিন্তু আপনার ফ্যাক্ট, এটাই দেখবে সবাই। লং ডিসক্রিপশন শর্ট এগুলো হালকা পাতলা একটু দেখবে, থেকে বেশি কিছু না। এখানে তো ফাউন্ডার আছে। আর এখানে প্রাইস রেঞ্জ এটা দেখে একটু চেঞ্জ করছে, এখানে আগে অ্যামাউন্টটা দিয়ে দেওয়া যেত। যেমন ধরেন আপনি যদি একটা দোকান শপ দেন যেটার নাম হচ্ছে 1 to 99, 1 to 99 এর কাজ কি, 1 টাকা থেকে 99 টাকার উপরে কখনো যাবে না, মিনিমাম 1 টাকা, ম্যাক্সিমাম 99 টাকা। তার মানে কি, এটা যদি তাদের ফ্যান পেজ হতো তারা কি লিখতো, এখানে 1 to 99 দিয়েই দিত, কিন্তু এর থেকে বেশি প্রাইস রেঞ্জ না। কিন্তু এখন তারা এভাবে করে দিছে, এটা বুঝতেছেন কি বোঝাচ্ছে বেসিক্যালি? হ্যাঁ এটা এই টাইপেরই। যেমন এটার একটা এক্সাম্পল দিই, জিএসএম এরিনা সাইটটা তো হয়তো অনেকে ব্রাউজ করছেন না, দেখেন ধরেন আমি এই মোবাইলটার সম্বন্ধে আমি জানার জন্য আমি ঢুকলাম সাইটে, এখানে তার একটা স্পেসিফিকেশন দিয়ে দিল এই মোবাইলে হ্যান ত্যান এই সেই আছে। এখন এটা দেওয়ার পরে দেখা গেল প্রাইস গ্রুপ, ওরা তো এখানে কোনো রেট দেয় নাই, প্রাইস দেয় নাই, কিন্তু 10-এর মতো 4 দিয়ে দিচ্ছে। এটা কি হয়তো অনেকেই বুঝছেন, অনেকেই বুঝেন না। যেমন ধরেন এই ফোনটা, এই সেটটা সৌদি আরবের মার্কেটও ছাড়লো, কঙ্গোর মার্কেটও ছাড়লো। এখন সৌদি আরবের মানুষের কাছে কিন্তু প্রাইসটা ফ্যাক্ট নাও হতে পারে, কিন্তু কঙ্গোর মানুষের কাছে কিন্তু ভাই আমি আগে দামটা দেখি করবো, তারপর দাম বলবো, সিম্পল কথা। আর একই প্রাইস তো সব দেশে হয় না, এক এক দেশের জন্য এক এক রকম প্রাইস। এই সাইটটার কাজ কি, এখানে সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু আসতেছে দেখার জন্য যে আমার এই ফোনটা কিনবো, আচ্ছা এখানে কি আছে কি না আমি দেখিনি। তারা কিন্তু রেট দিতে পারবে না, তারা প্রাইস গ্রুপ দিয়ে দিবে। তারা দিবে যেমন ধরেন আমি, ওরা প্রাইসের রেঞ্জটাকে 1 থেকে 10-এর মধ্যে 10টা ক্যাটাগরিতে ভাগ করে 4-এ দিয়ে দিচ্ছে। তার মানে আমি কিন্তু কি ধরতে পারতেছি, আমি ধরে নিলাম আমার এই মোবাইলটা এতটা এক্সপেন্সিভ না, কিন্তু ঠিক না, 10-এর মধ্যে 4 রেটটা। এখন আমি এটা 10-এর মধ্যে যদি 8 থাকতো তাহলে কিন্তু অনেক এক্সপেন্সিভ, 10-এর মধ্যে যদি 9 থাকতো তাহলে তো বুঝা যাচ্ছে কি হবে। 4 মানে কি মোটামুটি, আচ্ছা ঠিক আছে ভাই দেখা যেতে পারে, দাম এত বেশি হবে না। ফেসবুকও সেম কাজ করে দিয়েছে। এই যে আমার এখানে যদি $3 হয় তাহলে আমি ধরে নিলাম রে ভাই এখানে 3-4 হাজার টাকা নিচে ভাই কম হবে না, আইডিয়া, অ্যাটলিস্ট আমি একটা আইডিয়া পাবো। এখানে যদি $1 একটা হয় তাহলে আমি ধরতে পারবো যে ভাই 100-200 টাকাও ছাড় পাওয়া যাবে সেখানে। এই সিস্টেমটা বুঝছেন, প্রাইস রেঞ্জ। এবার আসতেছে পার্কিং, যে আমার এই কে ক্রাফটের অফিসটাতে যে আমি যাব বা কেউ মানুষ আসবে, তাদের কি পার্কিং লট আছে নাকি, পার্কিং লট আছে না স্ট্রিটে পার্কিং করতে হবে নাকি ভ্যালেট আছে তাদের। এখন আমি ধরে নিলাম আমার পার্কিং লট নাই, আমি স্ট্রিট পার্কিং, রোডের সাইডে আমাকে পার্ক করাতে হবে, এটাও কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছে। যেমন এটা যদি এখন বসুন্ধরা সিটির একটা ফ্যান পেজ হতো তারা তো দিয়ে দিত যে আমাদের পার্কিং লট এমনি আছে। সিস্টেমটা বুঝছেন, এখানে ইমেল, এখানে ওয়েবসাইটে তো আসলেই। এন্টার দ্য অফিসিয়াল ব্র্যান্ড, সেলিব্রিটি অর অর্গানাইজেশন ইউর পেজ ইজ অ্যাবাউট। এখানে সিস্টেমটা, কাহিনীটা হচ্ছে, এখন কে বাদ দিলাম, ধরে নিলাম ক্রিয়েটিভ আইটি। ক্রিয়েটিভ আইটি লিমিটেডের একটা শাখা তো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, আরেকটা শাখা হচ্ছে ক্লিপিং পাথ, আরেকটা শাখা হচ্ছে ক্রিয়েটিভ ডিভাইজার, ঠিক না? ধরে নিলাম এই ফ্যান পেজটা ক্রিয়েটিভ ডিভাইজার খুলছে, কিন্তু সে কার আন্ডারে খুলছে, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের আন্ডারে তো নাকি। তখন সে কি করবে, এখানে ক্রিয়েটিভ আইটির মেইন পেজটা কিন্তু অ্যাড করে দিবে, অফিসিয়াল কিন্তু ওটা, তারা হচ্ছে একটা শাখা। হ্যাঁ, সেটা এখন দেখেন এখানে ওপেন চলে আসছে, ফার্স্টে কিন্তু এটা ছিল না, টাইমটাও চলে আসছে। তার মানে আমার ফ্যান পেজে যখন কোনো ভিজিটর আসবে তখন কিন্তু সে দেখতে পারবে এখানে ওপেন কয়টা থেকে কয়টা। যখন 6টার পার হয়ে যাবে তখন কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে আমি সেখানে আমার অ্যাড্রেসটা অ্যাড করছিলাম, ফোন নাম্বারটা অ্যাড করছিলাম, এখন আমি চাইলে কিন্তু এখানে প্রমোট লোকাল বিজনেস, দেখছেন আমি এটাতে ক্লিক করলে কিন্তু আমার ওই অ্যাড্রেসটা কিন্তু বুস্ট হয়ে যাবে, মানে আমার ফ্যান পেজ দিয়ে অ্যাড্রেস বুস্ট হবে। কারণ আমার এখানে এই এরিয়ার মধ্যে যারা ঢুকবে আমি টার্গেট সিলেক্ট করে দিলে এখানে
তাদের ওয়ালে যেতে থাকবে একটা। এটা হচ্ছে এখান থেকে আপনি ট্যাবটাকে ম্যানেজ করতে পারবেন। এই দেখেন টাইমলাইন, অ্যাবাউট, ফটোস, রিভিউস, মোর। রিভিউজের একটা ব্যাপার আছে, এটা আমি পরে বলতেছি। মোরে গিয়ে ধরেন আমি ম্যানেজ ট্যাব দিতে পারবো। আমার অ্যাবাউটের পরে কি ফটোজ আছে না, আমি এটাকে তুলে দিয়ে অ্যাবাউটের পরে ভিডিও দিতে পারবো। সরি, ওই টাইমলাইনের পরে ভিডিও, টাইমলাইনে অ্যাবাউট, এর পরে ভিডিও চলে আসছে। তার মানে আমার যদি ভিডিও বেসড হয় জিনিসটা, তাহলে কিন্তু আমি ভিডিওটাকে আগে দেওয়াটা দরকার। আমাদের তো এখানে ভিতরে পড়ে থাকলে কিন্তু লাভ নেই। এতটুকু তো মোটামুটি বোঝা গেছে সবার নাকি? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমি রিভিউটা এখানে স্কিপ করে গেছি, পরে ভিতরে দেখাচ্ছি আমি ভিডিও। এবার আসি ফ্যান পেজের সেটিংস। আমরা যদি এরকম যে আমরা লোকাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, ধরুন বাইরে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেটা আমরা কি করব? আমাদের লোকাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে দেখা যায় এখন আমরা এখানে বুশ করলাম, ওরা কিনে দিয়েছিল, আমরা ওখানে কন্ট্যাক্ট করলাম, আবার দিলাম, এগুলো আমরা না করি। আমরা এরকম করি, বাইরে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, আমার লিঙ্ক অনুযায়ী আমার বেনিফিট অনুযায়ী, এটা কীভাবে করা যায়? এটা বেসিক্যালি আমার জানা মতো ফাইবারে পাওয়া যায় এরকম কাজ। ওডেস্কে আমি এখনো দেখিনি, ফাইবারে অনেকেই পায় এরকম, জানি আমি। ফ্যান পেজে মার্কেটিং করব বাইরের প্রোডাক্ট নিয়ে, সেটা কিভাবে করব? মার্কেটিং করবেন কিভাবে বাইরের প্রোডাক্ট? এই তো বাংলাদেশে আমি যেটা দেখাচ্ছি, এই মেথডে আপনি লোকাল ইন্টারন্যাশনাল সবভাবেই কাজ করতে পারেন। হ্যাঁ, এভাবেই করতে পারবেন আপনি। জাস্ট আপনি টার্গেটটা আপনি বাংলাদেশ না দিয়ে আপনি ইউএস দিয়ে দেন, ইউকে দিয়ে দেন। এখন ডিপেন্ড তো করতেছে আপনার উপর যে আপনি কিভাবে ডেলিভারি দিচ্ছেন বা দিচ্ছেন না, ঠিক না? সেটিংসে গিয়ে বিভিন্ন ধরনের অপশনের মধ্যে একটা হচ্ছে ফেভারিটস। এটা হচ্ছে আপনার ধরেন আমার এই ফ্যান পেজটা আমার ফেভারিটসে আছে নাকি, এটা তেমন ইম্পর্টেন্ট না। এই যে আমার এখানে ফেভারিটসে অ্যাড করা আছে নাকি এখানে দেখাচ্ছে, থাকলে থাকবে, না থাকলে নেই। পেজ ভিজিবিলিটি, আনপাবলিশ পেজ। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে আমার পেজ যদি আমি ওপেন থাকে তাহলে আমি এটা কি পারপাসে আমি আনপাবলিশ করবো, কেন? জিনিসটা হাস্যকর মনে হচ্ছে না যে আমি আনপাবলিশ কেন করবো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি বুঝতাম না, এটা আমি ফেস করছি রিসেন্টলি। যেমন ধরেন আমাদের একটা ভুল ছিল, বিজয় দিবসে একটা ভুল করছি আমরা। সেটা কি? আমাদের গ্রাফিক ডিজাইন সেকশনে বলা হলো যে লোগো বানাতে বিজয় দিবস উপলক্ষে, ঠিক আছে, 16 ডিসেম্বরে। তারা 3 ধরনের ছবি সাবমিট করছে। একজন কি করছে, ছবি এখানে আপলোড দিয়ে দিয়েছে, আর ছবিটার এমন অবস্থা যে মানে চোখ ব্যথা করে রীতিমতো দেখে, বুঝছেন? মানে যেটা সবচেয়ে খারাপ ওটা কিন্তু আপলোড দিয়েছে। এখন সমস্যাটা কি, এখানে আমার যে হাজার হাজার লাইকার আছে আমার ফ্যান পেজে, তাদের বলা যাচ্ছে না। 3টা প্রোডাক্ট ছবি আপনাকে আমি সাবমিট করলাম যে ভাই আপনি 3টার থেকে যে কোনো একটা আপলোড দিবেন। আপনার ফ্যান পেজে লাইক হচ্ছে 56,000, আপনি একটা আপলোড দিলেন, ভালো লাগে না, রিমুভ মারলেন। আরেকটা আপলোড দিলেন, ভালো লাগে না, রিমুভ মারলেন, আরেকটা দিলেন। এটাতে কিন্তু আপনার মানুষ যারা আছে ইউজার লাইকার, তারা বিরক্ত হয়ে গেল না? আরে বেরে পাগল ছাগল মনে, ঠিক আছে না, বারবার এতবার ছবি আপলোড দেয়। এটার জন্য কি করতে হবে, যেমন আমি ছবি যখন আপলোড দিতে যাব, এখানে চেঞ্জ করতে যাব, তখন কিন্তু আমি বুঝবো না যে আমার ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর আমার কভারের সাথে কিভাবে ম্যাচ করতেছে বা করতেছে না। এটা কোনো মতেই বোঝা যাবে না। আপলোড দেওয়ার পরে আমি বুঝতে পারবো যে না এখন সুন্দর লাগতেছে বা এখন বাজা লাগতেছে। তো ওই টাইমে আমি যখন পেজের ছবি কন্টিনিউসলি চেঞ্জ করবো, পেজে কোনো কাজ করবো, তখন আমি আনপাবলিশ দিয়ে দিব। আনপাবলিশ দিয়ে যখন সেভ সেটিংস দিয়ে দিব, তখনও চেঞ্জ দিয়ে দিব, তখন এই যে 55,000 মানুষ লাইক দিয়েছে তাদের সবার ওয়াল থেকে গায়েব হয়ে যাবে আপনার। এটা প্রবলেমের কিছু না। এটা হচ্ছে আমি সেখানে আমার ছবি আপলোড দিলাম, লেখাটাকে ঠিক করলাম, করে যেমন ধরেন 3টা ছবি আপলোড দিয়েছি, যেটা ভালো সেটাকে রেখে বাকি 2টাকে রিমুভ করে দিলাম। এরপর আমি আবার আনপাবলিশ থেকে তুলে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তখন কিন্তু মানুষ কি পারফেক্টটা দেখতেছে না? কিন্তু এর মধ্যে আমি বারবার চেঞ্জ করলে তো ঝামেলা। বুঝা গেছে? কিছুক্ষণের জন্য ডিএক্টিভ রেখে আমি আমার মতো কাজ করে আবার এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এইটা হচ্ছে আপনার ভিজিটর পোস্ট, মানে ভিজিটরকে আপনার ওয়ালে পোস্ট করতে পারবে নাকি। যেমন এখানে অ্যালাউ দেওয়া আছে যে মানে ভিডিও বা আপনার ছবিগুলো ওয়ালে পোস্ট করতে পারবে নাকি, সে অ্যালাউ দেওয়া। তারপর আরেকটা হচ্ছে রিভিউ, যে মানে একজন দিলে আরেকজন রিভিউ করতে পারবে। আরেকটা হচ্ছে ডিসেবল।
অনেক ক্ষেত্রে এই জিনিসটা আপনি অফ করে রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন এটা চালু না রাখা ছাড়া কিন্তু কোনো ওয়ে নেই। যখন আপনি রিভিউ চাইবেন ফ্যান পেজে, রিভিউতে আমি আসতেছি এখন। আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটা যখন আপনি সিলেক্ট করে দিবেন, এই যে ফ্যান পেজে আমি পোস্টটা দিচ্ছি সবার জন্যই তো নাকি, সবাই দেখতে পারবো আমি যখন পোস্ট দিয়ে দিব। কিন্তু আমি চাইলে এখানে একটা টার্গেট ক্রিয়েট করে দিতে পারবো। এরকম ফালতু অবস্থা কেন? এই যে ন্যারো দ্য পটেনশিয়াল নিউজফিড অডিয়েন্স ফর দিস পোস্ট। আমি এখন একটা পোস্ট দিব যেটা শুধু ধরেন ঢাকার মানুষ জানবে, এর বাইরে মানে ওখানে ছাড়া কিন্তু আর কোনো দেশের লোক দেখতে পারবে না। এটা এবার আমি এখানে টার্গেট করে পোস্ট দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এখানে কিন্তু সেম জিনিসটাই বোঝাচ্ছে। এটা হচ্ছে এক্সপায়ারিং পোস্ট। এক্সপায়ারিং পোস্ট হচ্ছে আমি একটা পোস্ট দিয়ে দিলাম, নির্দিষ্ট একটা টাইমের পর আমার পোস্টটা এক্সপায়ার করবে, ডিলিট হয়ে যাবে নিজে নিজে পেজ থেকে, ঠিক আছে? আর এটা হচ্ছে মেসেজ। এই জিনিসটা আপনার কাজ হচ্ছে এখান থেকে যখন আমি ঠিক চিহ্ন তুলে দিব তখন আমার ফ্রেন্ড পেজ থেকে মেসেজের অপশনটা গায়েব হয়ে যাবে। লাইক কমেন্ট সবাই করতে হবে কিন্তু কোনো মেসেজ দিতে পারবে না। এটা কিন্তু কাজে আসে, কিন্তু আপনি বিজনেস পারপাসে যখন করবেন তখন কিন্তু আপনার এটা অফ করলে তো শেষ। এটা হচ্ছে ট্যাগিং এবিলিটি। আমার মতে এটার ট্যাগিং এবিলিটিটা অফ করে রাখাটাই ভালো। কেন? অনেক সময় অনেক ফ্যান পেজ দেখবেন শার্টের ফ্যান, এখন কিন্তু জ্যাকেটের কিছু প্রোডাক্ট মার্কেটিং হচ্ছে, আমি দেখছি কয়েকদিন ধরে। ওখানে আমি দেখলাম একটা পেজে 20-25 জনের মতো মানুষ ট্যাগ করা একটা পোস্টে। সবচেয়ে মজার কথা হচ্ছে 20-25 জনকে যে ফ্যান পেজের অ্যাডমিন ট্যাগ দিয়েছে তা কিন্তু না। ধরেন আমি একটা পোস্ট বুস্ট করলাম ক্রিয়েটিভ আইটির, আমি এই ছবিটাকে আমি বুস্ট করলাম, ঠিক আছে? বুস্ট করলে কি হচ্ছে, এই যে এতগুলো মানুষ দেখলো না আমার এই ছবিটা, এখানে যদি কাউকে ট্যাগ করে দিই, এই যে মনির ভাই, ওনারাই যদি আমি ট্যাগ করি তাহলে কি উনি কিছু ফলোয়ার পাইলো না? অনেকে কি করে এই কাজটা করে। আমি তো আমার মতো পোস্ট দিয়ে দিলাম, আপনি কি এসে কি করলেন, নিজেকে নিজের ছবিতে ট্যাগ দিয়ে দিলাম, আমার ছবিতে আপনি আপনাকে ট্যাগ করে দিলেন। এখন 1,88,000 মানুষের কাছে কিন্তু আপনার আইডিও চলে গেল, একসাথে কিছু ফলোয়ার পাইলেন আপনি। এটা অনেকে কিন্তু এই কাজটা করে, তো এটা অফ রাখাটাই ভালো। এটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। আমি এখানে ইউএস আর কানাডা দিই। এখানে দুইটা অপশন দিচ্ছে ফেসবুক আমাকে। একটা হচ্ছে এই ফেসবুক আমাকে জিজ্ঞেস করতেছে যে এই আমার ফ্যান পেজের পোস্টগুলো কি শুধু এই দুইটা পেজ দেশেই দেখাবে, সারা ওয়ার্ল্ডের ধরেন আপনার যতটা দেশ আছে তার মধ্যে শুধু দুইটা দেশে দেখাবে, নাকি এই দুইটা দেশ বাদ দিয়ে বাকি সব দেশে দেখাবে? এটা বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে এজ রেস্ট্রিকশন। আমি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারবো যে আমার পেজের অডিয়েন্সের এজ লিমিটটা কত হবে, যে অতর কমে 18-র নিচে কারো বললে আমার পেজ কখনোই যাবে না, যদি প্রয়োজন হয়। এটা হচ্ছে পেজ মডারেশন। এখানে হচ্ছে কমেন্ট ব্লক করার কাজ। মডারেশনের কাজ হলো আমি আমার এই শার্টটা সেল করতেছি পেজে, 10টা মানুষ কিনলো, তার মধ্যে একজন মানুষ কমেন্ট করলো ফালতু ওয়ার্ডটা সে কমেন্ট করলো আমার এখানে এসে, তার মানে আমার ইমপ্রেশন খারাপ হয়ে যাচ্ছে না? এটাকে আমি কি করতে পারবো, আমি এমন এখানে আমি যদি ফালতু লিখে, এই যে ফালতু লিখে দিলাম, সেভ চেঞ্জ দিলাম, তাহলে কি হবে জানেন? আমার পেজ থেকে যখনই কোনো পোস্ট যাবে সেখানে যত লম্বা লাইনে আমি লিখে রাখেন এই ফালতু ওয়ার্ডটা আমি সেখানে ইউজ করতে পারবো না, আমার পোস্ট হবে না। আবার কেউ যদি আমার বলে এরপর এসে ফালতু লেখে, ওর পোস্ট অ্যাপ্রুভ হবে না, ওটা এমনি ডিএক্টিভ হয়ে যাবে। আপনার আমি ক্রিয়েটিভ আইটির পোস্ট বুস্ট করি। পোস্ট বুস্ট করার যেমন ধরো আমি একটা এই প্রোডাক্টটা বুস্ট করতেছি,
এখানে মধ্যে থেকে 10 জন কিনলো, তার মধ্যে আপনি একজন। এখন আপনারটার ব্যাটারি নষ্ট, আপনি তো আমাকে চাইলে ইনবক্স করতে পারতেন বা কন্ট্যাক্ট করতে পারতেন। এখন স্বাভাবিকভাবে আমি যদি মার্কেটিং যেহেতু আমি করতেছি, আমার সে হবে কি ভাই আপনি আমার আলাদা বলেন না, কিন্তু আপনি যেহেতু ক্লায়েন্ট, আপনি চাইবেন যেন আমি সবাইকে দেখাই, সিম্পল, এটা কিন্তু হয়। তখন আপনি কি করবেন, স্বাভাবিকভাবে আপনি কমেন্ট করে দিবেন না, ভাই কি ফালতু সেট হ্যান ত্যান এসে। এই ফালতু ওয়ার্ডটা যখন আপনি ইউজ করছেন, কমেন্ট করছেন, আপনি কমেন্ট আর করতে পারবেন না, কারণ আমি এখানে লিখেই দিছি যে আমার এখানে যারা এই ওয়ার্ডটা ইউজ করবে, কই এই ওয়ার্ডটা যে ইউজ করবে তার কমেন্ট যেন না পাবলিশ না হয়। আবার আমিও যখন এখান থেকে কোনো স্ট্যাটাস দিব, যত লাইনে লিখে না কেন, আমি চাইলে তখন এটা লিখতে পারি না আমরা ফালতু ফোন সেল করি না, আমিও কিন্তু ইউজ করতে পারবো না তখন। এটা কিন্তু অনেক কাজের, অনেক যত ইচ্ছা তত গালি অ্যাড করবে। হ্যাঁ দেন, বাংলা ভাষায় তো গালি বেশি দেয়। আর এটা হচ্ছে প্রোফানিটি ফিল্টার। এটার কাজটা হচ্ছে যেমন আমাদের ধরেন এই ক্রিয়েটিভ আইটিতে এই লোকটা কমেন্ট করছে পেজে, ঠিক আছে, আমি ফেসবুকে রিপোর্ট করবো যে না এই লোকটা বিরক্তিকর, বাজে কমেন্ট করছে, আমি রিপোর্ট করলাম না, এটা তো হাইড আসতেছে, সরি এটা কেমনে দেখাবো। আচ্ছা যাই হোক, এখানে ক্লিক করলে কিন্তু রিপোর্ট আসবে, আমি এটা হাইড করতেছি না। স্যার ওইটা প্র্যাকটিক্যালি রিপোর্টে নিয়ে করতে হবে। কোনটা, এই কমেন্ট? রিপোর্ট করা, কমেন্ট করে রিপোর্ট করা। তাহলে এটা আমি এখানে রিপোর্ট করে দাও সঞ্জয় দা, এটা রিপোর্ট করি, এদিকে রিপোর্ট আসছে। না, আমার বলতে হাইড হয়েছে ঠিক আছে, কিন্তু আমি চাইলে এটা টাইম আবার রিপোর্টও তো করতেছি। এই যে ব্লক খাও একটু পরে, ওটা আমাদের এমপ্লয়ি। এখন অ্যানোয়িং দিলাম, ঠিক আছে, বা স্প্যাম দিলাম। এটা যদি আমি 4-5টা রিপোর্ট করি না, 30 দিন কোনো ছবি দিতে পারবে না, পোস্ট দিতে কিছু করতে পারবে না, আমি স্প্যামই দিই। এটা আমি আচ্ছা স্প্যামই দিই, ফেক দিলে আবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন থাকলে এই যে আনফলো আনফ্রেন্ড মেসেজ, আচ্ছা এটা ইতে দিলে আপনি যখন, যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে আছে, আনফ্রেন্ড করতে বলতেছে, সমস্যা নেই। কিন্তু যদি এটা ফ্যান পেজ হতো তখন কিন্তু ফেসবুককে রিপোর্ট করার একটা অপশন চলে আসতো, বুঝছেন? ওনারা মেসেজ দিদি রাগাই দিই। এখানে ব্যাপারটা কি হলো, এই যে আমি একটা রিপোর্ট করলাম না ফেসবুকে, ওনার এই লেখাটা, ওনার এই লেখাটা কিন্তু ফেসবুক মার্ক করে ফেলছে, আনহাইড দিয়ে যাবার দি কোম্পানি এই টাইপের লিখছে না, এটা কিন্তু ফেসবুক মার্ক করছে এই নামে সারা ওয়ার্ল্ডে। এই দি কোম্পানি বা এই টাইপের যদি আরো মানুষ যদি বিভিন্ন পারপাসে বিভিন্ন আইডি থেকে ওনার আইডিতে যেতে আনা, আরেকজন তার ফ্রেন্ডের ওয়ালে এভাবে রিপ্লাই করবে, রিপোর্ট করবে, এটা জমাতে জমাতে ফেসবুক দেখবে যে ওই কমেন্টটার প্রোফানিটি আপনার কতটুকু, কত বেশি রিপোর্ট আসতেছে ওটার এগেইনস্টে। আমি যদি প্রোফানিটি ফিল্টার এখানে মিডিয়াম দিয়ে দিই আমার ফ্যান পেজের জন্য, তখন কি হবে, এই ওয়ার্ডটা যারা ইউজ করতেছে এখানে, এই যে প্রবলেমটা হচ্ছে না, আমি আমার ভালো লাগে না, আমি কি করতেছি যে ভাই আমার ওয়ালে এসে একটা বাজে কমেন্ট করছে। তো এখন মিডিয়াম দিলে কি হবে, মোটামুটি ওই এগুলো কমেন্টগুলো অ্যাপ্রুভ হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি যখন স্ট্রং দিয়ে দিব তখন কি হবে, অ্যাপ্রুভই হবে না। যেমন সিম্পল আমি একটা এক্সাম্পল দিই, আমাদের ফেসবুকের যে ইনবক্সে মেসেজ পাঠানোর অপশনে একটা আদার ইনবক্স থাকে না, হ্যাঁ, আমি চাইলে এখান থেকে এই জিনিসটা দেখাই, হু ক্যান কন্ট্যাক্ট মি। এটা কোথায়, ইনবক্সেরটা করে গেল। আচ্ছা যাই হোক, এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে আপনার ইনবক্সের মেসেজগুলো কি স্ট্রিক্ট ফিল্টারিং করবেন নাকি নর্মাল রাখবেন। স্ট্রিক্ট ফিল্টারিং যখন দিবেন তখন হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে যেই আপনাকে মেসেজ পাঠান না কেন ওটা আদার ইনবক্সে চলে যাবে, ঠিক আছে। আর যখন নর্মালে রাখবেন তখন হচ্ছে ফেসবুক চেক করবে তার সাথে থেকে আপনার ফ্রেন্ড লিস্টে তো থাকবেই না, এটা তো স্বাভাবিক, কিন্তু আপনার সাথে তার কোনো ফ্রেন্ডের সাথে মিউচুয়াল আছে নাকি, বা কোনো ফ্যান পেজে একই সাথে আপনারা কমেন্ট করছেন নাকি, বা কারো কমেন্টে একই সাথে রিপ্লাই দিচ্ছেন নাকি, এটা ফেসবুক ম্যাচ করে দেখবে, তখন তার মেসেজটা আপনার এতে আসবে,
ডিরেক্ট ইনবক্স আসবে, এটা সেম জিনিসই। তো এটা অফ রাখাটাই ভালো, এটার কোনো প্রয়োজনীয়তা নাই আসলে। সিমিলার পেজ সাজেশন এটা চালু রাখা উচিত। যেমন ধরেন আপনি যখন ক্রিয়েটিভ আইটির পেজে লাইক দিবেন, ধরেন আজকে আপনারা আনলাইক করে দিবেন, আবার লাইক দিবেন, লাইক দিলে দেখবেন আরো কিছু পেজের চলে আসছে, সাজেশন আসছে, সবগুলো কিন্তু দেখবেন আইটি ফার্ম। কারণ ফেসবুক ম্যাচ করে দেখে যে আমার এই প্রতিষ্ঠানটা কি, এটার সাথে ম্যাচ করা আর কি আছে, তার মানে কিন্তু আপনার এমনি একটা কিন্তু মার্কেটিং ফেসবুক করে দিচ্ছে, তার মানে এটা চালু রাখাটা দরকার। কমেন্ট র্যাঙ্কিং, এটা হচ্ছে, এটা কেন ইম্পর্টেন্ট আমি বলি আপনাকে। কমেন্ট র্যাঙ্কিংটা আমরা যখন কোন একটা পেজে এই পোস্টটাতে আমি আসলাম, আমার কাছে মাত্র আসলো বলে, তো আমি নামতেছি, নামতে নামতে দেখা গেল এইখানে যে 37টা কমেন্ট আছে সবগুলো তার আমি চেক করবো, আমার দরকারও নেই। অনেক সময় দেখবেন এখানে 2টা কমেন্ট না, যেটা সবচাইতে পুরনো সেটা দেখবেন সবার আগে, আর যেটা সবচাইতে নতুন সেটা একদম লাস্টে চলে যায়। এটা কিন্তু আপনার জন্য জরুরি। কেন? কারণ আমি এই শার্টটা সেল করতেছি, একটা মানুষ খুব ভালো কমেন্ট করলো, ওখানে অনেকগুলো লাইক পড়লো, আবার রিপ্লাই অনেক ভালো ভালো আসলো, ঠিক আছে না? ওটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট না। তার মানে আরেকজন যখন ক্লায়েন্ট ওখানে ঢুকবে আমার ফ্যান পেজে, সে কিন্তু দেখতেছে যে না, ওর ক্লায়েন্ট আগের যারা আছে তারা কিন্তু স্যাটিসফাইড। এমনও যদি হয় যে সবার পুরানটা একদম নিচে, আবার সবার নতুনটা একদম আগে, তার মানে যে আমার ফ্যান পেজে ঢুকবে সে দেখবে যে কমেন্ট আছে একটা, লাইক আছে একটা সেখানে, বা কোনো রিপ্লাই না। অথচ দেখা গেল যেটা বেশি অ্যাট্রাকটিভ বা যেটা বেশি ইম্পর্টেন্ট আমার জন্য সেটা কিন্তু সবার নিচে। তো আমি যখন কমেন্ট র্যাঙ্কিং চালু করে দিব, তখন হচ্ছে যেটা সবচেয়ে ভালো, রিলিভেন্ট, মানে আমার সাথে ম্যাচ করবে, সেটা সবার উপরে চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে মার্চ পেজ। এটার আমি একটা সিচুয়েশন বলি। মার্চ পেজ হচ্ছে বেসিক্যালি আপনার যদি 2টা ফ্যান পেজ থাকে, এক জায়গায় মার্চ করে ফেলেন। আপনারা লাইফের কোনো না কোনো সময় মার্চ পেজের কাজে পড়তে পারেন, ঝামেলায় পড়তে পারেন, কিন্তু এগুলো হ্যান্ডেল করবে কিনা আমি আপনাকে বলি। ফার্স্টে একটা বলি, বাংলাদেশের অনেক বড় একটা ফ্যান পেজ, অনেক লাইক, লাখ লাখ লাইক, তারা কিন্তু একটা 2 নাম্বারই করে মার্চ পেজের। কিভাবে করে জানেন? আপনারা কি এটা জানেন যে মানে আমার যে ফেসবুক আইডি বা আপনাদের যে ফেসবুক আইডি সেটাকে ফ্যান পেজে কনভার্ট করে ফেলা যায়? মানে চাইলে জাস্ট ফ্যান পেজ বানাই ফেলবো, মানে আমার ফ্রেন্ড লিস্ট যারা আছে তারা হয়ে আমার লাইকার, ঠিক আছে? এটা করা যায়। কিন্তু একটা ফ্যান পেজ আমি চিনি যারা মেয়ের আইডি খুলতো, খুলে খুলে ছেলেদেরকে মেসেজ পাঠাতো বা লাইক মারতো। যেমন আপনি একটা ছবি আপলোড দিচ্ছেন, আমি একটা মেয়ের আইডিতে ওখানে জাস্ট একটা লাইক দিছে, অ্যাড্রেস কিন্তু আপনি পাঠাবেন আমাকে অ্যাড্রেস পাঠাতে হবে না। আর সত্যি কিন্তু এগুলো এরকম করে করে ধরেন 5,000 ফ্রেন্ড বাড়ানো আমার কি ম্যাক্সিমাম। ওরা ওদের নিজের আইডি নিয়ে দুঃখে থাকে, ছেলের আইডি। তো এখন ধরেন 3টা আইডি আছে আপনার, ওরা কি করতো 3টা আইডিতে 5,000 করে কত 15,000 ফ্রেন্ড হয় না? 3টা আইডির আপনার ফ্যান পেজে কনভার্ট করে ফেলে হ্যাঁ, একটা আইডিকে ফ্যান পেজে কনভার্ট করে। তার মানে ওই যে 5,000 ফ্রেন্ড আছে তার ওখানে, ওরা কি 5,000 আপনার লাইকার হয়ে গেল না পেজের? তার মানে 3টা পেজে কত 15,000 লাইকার হয়ে গেল না? সরি, মানে 3টা পেজে আলাদা আলাদা করে 5,000 করে, টোটাল 15,000। আমি যখন 3টা মার্চ করে ফেলতেছি, আমার পেজের লাইক 15, বুঝছেন? এবার এটা করে করে তারা লাখ লাখ লাইক পেয়ে গেছে অলরেডি। তো যাই হোক, জি, ফেসবুক আইডি থেকে ফ্যান পেজ তৈরি করা যায়, কিন্তু ফ্যান পেজ থেকে ফেসবুক আইডি না, ওটার ফেরত আসা যাবে না। ফ্যান পেজকে আপনি আইডি দিয়ে কনভার্ট করতে পারবেন না, একবার হয়ে গেল এটা। এখন কিন্তু এখান থেকে স্যার পরে আবার রিমুভ হয়ে যেতে পারে না? যে 5,000 করলাম, পরে যখন ওরা দেখলো যে না এটা ফেক মনে হচ্ছে, তখন ওরাই রিমুভ করে দিবে। এখন এখানে মার্চ পেজের আরেকটা কাজ হচ্ছে বেসিক্যালি, ধরেন আপনার ফ্যান পেজ আপনি চালাচ্ছেন, ঠিক আছে, হঠাৎ হ্যাক হয়ে গেল। এটা একটা thereport24.com এর যে আমি সাইট দেখাইছিলাম না, লাস্টে দেখাইছিলাম, ওদের ফ্যান পেজ হ্যাক হয়ে গেছিল। হ্যাক হয়ে যাওয়ার পরে তারা কি হয়েছে, যেমন ধরেন আমার ক্রিয়েটিভ আইডির ফ্যান পেজ আমার আজকে হ্যাক হয়ে গেল, আমি তো ওটা রিকভার করা পর্যন্ত বসে থাকতে পারবো না ভাই, আমার ব্যবসা চালাতে হবে।
আমি কি করলাম, আরো একটা আইডি বানালাম, ফ্যান পেজ বানাই ফেললাম, ওটাতে আমি বুস্ট টুস্ট করে ভাই মার্কেটিং করতেছিলাম প্রোডাক্টের। এরকম করে করে আমার সেকেন্ড ফ্যান পেজের, আমার মেইন ফ্যান পেজ যেটা আমার হ্যাক হয়েছে সেটার লাইক ছিল কত, 55,000 না 56,000, ঠিক আছে। আর যেটা নতুন বানালাম সেটা আমি 1-2 সপ্তাহ চালালাম বা 1 মাস চালালাম, আমার লাইক হয়ে গেল 10,000। এর মধ্যে তো আমি নিশ্চয়ই যে আমার ফ্যান পেজ হ্যাক করছে তার পিছনে লেগে আছে। আমি ফেসবুকে রিপোর্ট করি, ফেসবুকে মেইল দিই, হ্যান ত্যান করি। ফেসবুক যখন টের পাইছে যে না আমার আইডি হ্যাক হয়েছে, আমার ফ্যান পেজটা হ্যাক করে কেউ নিয়ে গেছে, তখন সে ফেরত দিয়ে দিল। এবার আপনি যাবেন কই? এখন তো আপনার কাছে একটা পেজ আছে যে একটা 10,000 আর একটা আছে 56,000, দুইটা ইম্পর্টেন্ট, দুইটা কিন্তু মার্চ করতে হবে। তখন মার্চ করার সময় আরেকটা প্রবলেম ফেস করবেন। প্রবলেমটা হচ্ছে ফেসবুক আপনাকে একটা কোয়েশ্চেন করবে, মানে এই আমি যখন পড়ছিলাম এই প্রবলেমে, আমি আধা ঘন্টা আমি জাস্ট বারবার পড়ছি লাইনটা কি বলে সে, কারণ এটা তো আমার মানে রিস্কি একটা ব্যাপার, ঠিক না? মার্চ হয়ে গেলে তো ভুল হয়ে গেলে আমি তো শেষ। ফেসবুক আপনাকে দুইটা পেজে দিবে মার্চ করার সময়, যে মানে একই নাম হতে হবে, ক্যাটাগরি কিন্তু সেম হতে হবে। একটা ধরেন 56,000 আর একটা ধরেন 10,000। ফেসবুক কোয়েশ্চেন করবে মার্চ করার পরে কোন পেজটাকে আপনি রাখবেন, এটা ওখানে কিন্তু আপনি বুঝবেন না। আর আপনি চিন্তা করবেন যে ভাই আমি এটাতে ক্লিক করলে এটা যাবে কেন, ওটা ক্লিক করলে এটা চলে যাবে, কি হবে আসলে? এখানে হচ্ছে আপনি যেটাতে আপনি ফেসবুক যখন মার্চ করবে আপনার যেটা কম লাইক, যেটাতে কম লাইক ওটা চলে যাবে, ওর কোনো পোস্টই থাকবে না, সেটা জাস্ট আপনার লাইকার গুলো ট্রান্সফার হয়ে বেশিটাতে চলে আসবে। এখন আমি দুইটা কাজ করতে পারি। ফেসবুককে আমি বলতে পারি যে না আমি চাই আমার 10,000 লাইকওয়ালা ফ্যান পেজটাই থাক, ওইটার পোস্টগুলো থাক, 56,000 লাইকের যারা আছে তারা এখানে চলে আসে। এটা অনেক রিস্কি না? আর আমি তো স্বাভাবিক চাইবো না সেটা, আমি চাইবো যেটাতে বেশি লাইক, যেটা বেশি অ্যাক্টিভ, আমার 10,000 গুলো এখানে ট্রান্সফার হবে। তখন আমি কি করব, আমি 56,000টাকে সিলেক্ট করে দিব, এন্টার দিয়ে দিব। তখন ফেসবুক কি করবে, আমার যেটা ওই 10,000 লাইকওয়ালা ফ্যান পেজ ওটা কিন্তু ফেসবুক গায়েব করে দিবে। এরপর কিছুক্ষণ পর আপনি রিফ্রেশ দিয়ে দিয়ে দেখবেন যে ফ্যান পেজের লাইক বাড়তেছে, 1,000 করে 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 বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে মার্চ পেজের কাজ। যেটার আপনার কম, মানে আপনি যেটা সিলেক্ট করবেন থাকুক, ওইটার পোস্ট থাকবে, আর যেটা সিলেক্ট করবেন না ওটার পোস্ট সব চলে যাবে, কিন্তু ওটার লাইকার গুলো আপনার আগেরটাতে চলে আসবে। না ওইটাও থাকবে না। কিন্তু আমার জন্য তো স্বাভাবিক 56,000 লাইকে যেটা অ্যাক্টিভ ছিল আগে ওটাই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ওটাকে আমি কিন্তু আবার অ্যাক্টিভ করতে হবে। কিন্তু 10,000 ওখানে যদি আমি 56,000 নিয়ে আসি তাহলে কিন্তু আমার আবার আমাকে কিন্তু কষ্ট করতে হচ্ছে ঘুরে ফিরে। আগের দিনে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। আগে যে আপনি বলেছেন সে ওয়েব যে ইয়াটা করে স্যার, ওয়েব পেজে পোস্টিংটা করে, হ্যাঁ আপনি যখন পেপারে করতেন স্যার, প্রতিদিনে তো স্যার একটা নিউজে তো অনেকগুলো নিউজ আছে। হ্যাঁ আপনি বললেন যে আপনার $1,000 দিয়ে অনেকগুলো, একটা নিউজের এগেইনস্টে তো করতে হয় না, অনেকগুলো নিউজ দিতাম তখন তো আপনার বেশি হতো না? কি তো একটা ওয়েবসাইট লিংক দিতে হতো, নিউজ থাকতে একটা না, আমি একটা ওয়েবসাইটে লিংক দিতাম না, আমি খুঁজে খুঁজে যেটা মনে হয় যে মোটামুটি লাইক কমেন্ট পাবে ভালো বা হিট পাবে আপনার তো স্যার ওই রেটটা তখন বাড়াই দিতে। না বাড়াই দিতে হচ্ছে না, যেমন ধরেন আমি সিম্পল এই দেখেন আমাকে তারা দিয়ে দিল কত, বুস্টিং এর জন্য $1,000 দিল, ঠিক আছে 1,000, আমি এটাকে ভাগ করবো কিভাবে, আমি 30 দিয়ে ভাগ করলাম, $33 আসতেছে ডেইলি। এখন আমি পার পোস্ট এটাকে যদি আমি 5টাতে ভাগ করি $5, তার মানে আমি 6টা পোস্ট আমি দিয়ে দিতে পারবো, শেষ। $5 করে আমি 6টা পোস্ট দিয়ে দিলাম, এটাই। হ্যাঁ আর এটা হচ্ছে পেজ ডিলিট করতে চাইলে আমি এখান থেকে দিতে পারবো। পেজ ডিলিট দিলে এটা ক্লিক করার পর এখানে ফেসবুক আরো একটা নোটিফিকেশন দিবে, সেটা হচ্ছে আমার পেজ যখন আমি চাইলে ডিলিট করে ফেলতে পারবো না। আমি ক্লিক করলাম, ক্লিক করে দিয়ে দিলাম ডিলিট হয়ে যাবে তা কিন্তু না, 14 দিন সময় নেয় ফেসবুক আপনাকে বলবে যে আমি এটা করার পরে যখন সেভ চেঞ্জ দিব তখন ফেসবুক আমাকে একটা নোটিফিকেশন দিবে যে 14 দিন পর্যন্ত পেজটা হাইড হয়ে গেছে, কিন্তু ওয়াল থেকে চলে যাবে। এই 14 দিনের মধ্যে আপনি যদি পেজ থেকে ঢুকে যদি কোনো পোস্ট দেন বা ওই পেজ থেকে যদি অন্য কোনো পেজে লাইক কমেন্ট দিয়ে দেন তখন কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে পেজ। ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে ডিলিট দিয়ে 14 দিন এই পেজেই ঢুকবেন না আপনি, আর আপনার আইডিতে ঢুকে যাচ্ছে তাই কোন, কিন্তু পেজে ঢুকবেন না। পেজে ঢুকে যদি কোনো পোস্ট দেন আবার অ্যাক্টিভ হয়ে যাবে, আর 14 দিন যদি কোনো পোস্ট না দেন তাহলে পেজটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা এখানে কি কনফিউশন আছে কোনো কারো, কোনো কোশ্চেন আছে?
আমার যে পেজটা যদি দেখতে একটু কাটিয়ে দেন। হ্যাঁ, আমার যে পেজটা গ্রুপ পেজ পেজ মার্চ করতে গেলে তো আমাকে আরো একজনকে দিয়ে পেজ সেম নামে বানাতে হবে, বানায় তাকে অ্যাডমিন দিয়ে আনে তারপর করাতে হবে। আচ্ছা, দুইটা পেজের নাম যদি সেম না হয় সেক্ষেত্রে মার্চ করা যাবে না, নাম সেন্ড করে নিতে হবে। আমি বলছি যে আর, ভাইয়া ওইখানে কি কোনো সমস্যা হবে? যেমন আজকে কি ডিভাইডেড যে প্রোফাইল পিকচার আর কভার ফটো আছে ওটা কি সেম হইতে হবে? না, জাস্ট নাম আর ক্যাটাগরি এই দুটো সেম হতে হবে। আমার যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে 5000 ফ্রেন্ড আছে, আমরা যদি পেজে কনভার্ট করতে চাই ওটাতে করতে হবে। কনভার্ট করার অপশনটা ভুলে গেছি আমি, এখানে কোথায় যেন ছিল তো, সকালে দেখতে গিয়ে আবার স্টুডেন্টদেরকে দেখাতে পারিনি আমি। এটা কোথায় জানি ছিল এখানে পেজে কনভার্ট করার। এটা আর স্যার ওই অথেন্টিক যে ইয়েটা আছে যে সবুজ মার্কটা, এটি মানে কি, সরি ব্লু মার্কটা, এটা কিভাবে পাওয়া যায়? মানে এটা কি সময় নিতে হয়? হ্যাঁ, ফ্যান পেজ ভেরিফাই। ফ্যান পেজ ভেরিফাই হচ্ছে ফেসবুক আপনাকে নক দিবে। ওদের একটা লিঙ্ক ছিল, মাঝখান দিয়ে এটা লিক হয়ে গেছিল। ওই লিঙ্কটাতে যখন আপনি যেমন ধরেন ওখানে কি থাকতো, নাম, অ্যাড্রেস, ফোন টোন সবকিছু দিবেন ডিটেল, দেওয়ার পরে যেমন আপনার ডকুমেন্ট, আপনার যে প্রতিষ্ঠান তো ওই জায়গাতে আছে, যেমন আপনার ইলেকট্রিক বিলের একটা ছবি, তারপর ফোন বিলের ছবি, এরকম তুলে ওখানে দিতে হতো, তখন ভেরিফাই করে দিত। কিন্তু এটা করাতে কি হয়েছে, যারা এই কাজটা করছে ভেরিফাই করছে ফেসবুক ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে ফেসবুক ওই পেজই ব্যান করে দিয়েছিল রেগে মেগে। কারণ ওটা তো পুরো 2 নম্বরে ছিল। পেজ ভেরিফিকেশন হবে আপনি যত বেশি ইনফরমেশন দিবেন, যত বেশি ইনফরমেশন আপনি ফেসবুকে দিবেন, ফেসবুক দেখতে পারবে, তখন ফেসবুক নিজেই আপনার কাছে রিকোয়েস্ট করবে। যেমন আপনি যদি পেজ ভেরিফিকেশন করতে চান তাহলে ওদেরকে এই রিকোয়ার্ড ডকুমেন্টগুলো আপনি সাবমিট করেন। এই হচ্ছে সিস্টেম। মানে আমি এখন চাইলেই আমার পেজটা ভেরিফাই করতে পারবো না? পারবেন না, কিন্তু একজন আছে বাংলাদেশে, একজনকে দায়িত্ব দিয়েছে ফেসবুক। ওনার মানে উনি যদি চাই তাহলে হবে এটা, মানে উনি চাইলে করতে পারবে। মানে উনি ফেসবুকে মানে ওনার মাধ্যমে রিকোয়েস্টটা গেলে ফেসবুক কিন্তু ট্রাই করে এটা ভেরিফাই করা। আর স্যার এই যে আমি ভেরিফিকেশনে যে যাব, হ্যাঁ, এখানে যে তথ্যগুলো এগুলো তো অনারে দিতে হবে। যেমন কে ক্রাফট যদি বিলিং অপশন থাকে, যেমন পানির বিল বা বিদ্যুৎ বিল, এটা কি কে ক্রাফটে ওখানে নেমের জায়গায় কে ক্রাফট থাকবে? নামের জায়গায় কে ক্রাফট থাকবে না, নামের জায়গায় থাকবে আপনার ওনারের নাম। হ্যাঁ, ওনারের নাম থাকবে, ওনারের নাম। তারপর আপনার অফিসটা কোথায়, ওই ট্রেড লাইসেন্স বা কি থাকে না, এগুলো সব সাবমিট করতে হবে। এগুলো এখন এটা হচ্ছে রেসপন্স টাইম। যেমন আমাদের রেসপন্স টাইমটা দেখেন, এই যে টিপিক্যালি রিপ্লাইস উইদিন এ ডে, মেসেজ নাও। মেসেজ নাওটা বুঝিয়ে কিন্তু ফেসবুক আমার নিজেরই একটা প্রমোশন করে দিল গ্রিন কালার দিয়ে। তার মানে সে যখন মেসেজ, এটা যদি মেসেজ নাওটা লেখা না থাকে তাহলে কিন্তু মানুষ ঠিক আছে মেসেজ দিলাম আমাদের, কিন্তু মেসেজ নাও মানে এতটুকু মানুষ বুঝবে না ভাই আমাদেরকে রিপ্লাই মেসেজ দিলে কিন্তু তার একটা রিপ্লাই দিয়ে দেয়। এটা কিন্তু এমনি এমনি আসে না, এটা ফেসবুক দিয়ে দেয়। যখন আপনার ফ্যান পেজের রেসপন্স রেট 90%-এর বেশি থাকবে, দেখছেন আমাদের রেসপন্স রেট কিন্তু 90%-এর বেশি, দেখেন। তারপরে কিন্তু এটা চলে আসে। এটা যখন আবার 80-র নিচে চলে যাবে তখন এই মেসেজ নাও অপশনটা চলে যাবে। মিনিমাম 80 থাকতে হবে, 90-র উপর, 90%-এর উপর। এখন আমি যদি চাই তাহলে আমি নিজে একটা সেট করে রাখতে পারি এখানে, যেমন আমার অডিয়েন্সরা যেন দেখতে, ক্লায়েন্টরা দেখতে যেন মানে বুঝতে যেন সুবিধা হয় যে তারা আমাকে মেল দেওয়ার পরে, মেসেজ দেওয়ার পর আমি কতক্ষণে রিপ্লাই দিবে। আমি ধরে নিলাম মিনিটের মধ্যে দিই, এটাও দিতে পারি, আমি 1 ঘন্টা দিতে পারি, কয়েক ঘন্টা দিতে পারি বা একদিন দিতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করে। আমরা কিন্তু এখানে কোনো কিছুই সেট করিনি। এটা হচ্ছে টিপিক্যালি রিপ্লাইস উইদিন এ ডে, মানে একদিনের মধ্যে আমাদের রিপ্লাইগুলো চলে যায়। কিন্তু মেসেজ নাও এটা হচ্ছে, এটা আপনি যদি মনে করেন যে আমি এখানে মিনিট দিয়ে দিব, এমনভাবে দিলাম যে মানে সবাই মনে করবো আমি প্রত্যেক মিনিটে মিনিটে মেসেজের রিপ্লাই দিয়ে দিই, তাহলে এই যে ফেসবুক আমাকে মেসেজ নাও এটা অপশন চালু করে দিবে তা কিন্তু না। এটা বোঝা গেছে? এটা হচ্ছে আউটসাইড বিজনেস আওয়ার্স। আমার বিজনেসটা যখন ক্লোজ থাকবে, এই যে আমি আমার এখানে টাইমটা দিয়ে দিলাম যে আমার 6টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমার অফিস খোলা থাকে। এই টাইমের পরে তো যেমন ধরেন এটা ক্রিয়েটিভ আইটি যদি যেহেতু ওপেন দেওয়া আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজড লেখা থাকবে সেখানে। আবার এমন যদি হয় যে না এই টাইমে মানে আমার এটা অ্যাওয়ে দেখাবে, ক্লোজ দেখাবে না সবসময়,
ক্লোজ দেখানোর দরকার না, আমি হচ্ছে মানে ওই টাইমে আমি থাকি না, অফিসে থাকি না, কিন্তু আমি ফ্যান পেজে ঠিকই কোনো না কোনো পারপাসে আছি। এই জিনিসটা বুঝতে পারতেছেন আপনি? আমি ক্রিয়েটিভ আইটি আমার টাইম কয়টা? 11টা থেকে 7টা। 7টা বাজে আমি যখন বেরো যাবো, আমি কি বাসায় গিয়ে আমি কম্পিউটার চালাই না, বাসায় গিয়ে আমি পেজ দেখি না, আমি ঠিকই দেখি। তখন আমি ক্লোজ দিয়ে দিলে কি হবে বেসিক্যালি সমস্যাটা, অনেকে হয়তো ভাবতে পারে যে ভাইটা তো ক্লোজড, এখন দরকার নেই, কালকে মেসেজ। কিন্তু আমি যখন অ্যাওয়ে দেখাবো তখন তার মাথায় এটা ঢুকতে পারে যে না সে এখন নাই, হয়তো আসতেছে একটু পরে, একটু পরে সে চেক করবে, তখন আমি এখানে অ্যাওয়েটা দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে এনেবল অ্যাওয়ে মেসেজেস টু কুইকলি রেসপন্ড টু ইনিশিয়াল মেসেজেস ওয়েন ইউ আর অ্যাওয়ে। এইটার পারপাসটা হচ্ছে, আমি ক্রিয়েটিভ আইটি নিয়ে একটা এক্সাম্পল দিই। আমাদের এখানে আমরা আমাদের স্ট্যাটাসে যতই আমাদের অ্যাড্রেস দিই, যতই আমাদের নাম্বার দিই, তাও মানুষের এখানে অ্যাড্রেস খুঁজে নাম্বার খুঁজে। বিরক্তিকর না এটা? মানে প্রত্যেকটা মেসেজে তো আমরা লিখতে পারবো না ভাই আমাদের নাম্বার, এটা প্রত্যেকটা মেসেজ তো আমরা এটা রিপ্লাই দিতে পারবো না যে ভাই আমাদের মমতাজ প্লাজা ল্যাবেডের অপোজিটে লিফটে 4 দেন, এগুলো তো রাখা সম্ভব না। তো এটা স্বাভাবিকভাবে একটা মানুষ কি করবে, একটা টেক্সট ফাইল বানায় ওখানে রেখে দিবে কম্পিউটারে। আমাদের যারা অ্যাডভার্টাইজার আছে তারা কি করবে, কমেন্ট করে কপি করে পেস্ট করবে সেখানে। এই অপশনটা ফেসবুক দিয়েই দিছে। সরি, এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই, সরি আমি ভুলে চলে আসছিলাম। এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে আপনার এই যে, হ্যাঁ আপনার এখানে যখন কেউ মেসেজ দিবে যে ভাই আমি কোর্স ফি সম্বন্ধে জানতে চাই, আমি এটাটা বলতে গিয়ে আমি এটা বলা শুরু করছি, এটা বলে দিই। হ্যাঁ, মেসেজ যখন দিবে যে ভাই আপনাদের কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে চাই, তখন অটোমেটিক একটা মেসেজ যাবে যে আমাদের ফোন নাম্বার এটা, বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে কল দিন, বা আমাদের অফিস এটা, অ্যাড্রেস এটা, এখানে এসে যোগাযোগ করুন। অটোমেটিক যেটা থাকবে, আমি এখানে যা লিখে সেভ দিব। ঠিক আছে? তারপর ধরেন কোন একটা সরকারি বন্ধে 16 ডিসেম্বর আমাদের অফিস বন্ধ ধরে নিলাম, তখন আমি এখানে একটা মেসেজ সেট করে রাখতে পারি, কারণ আমাদের সব এমপ্লয়ি তো ছুটিতে, কে রিপ্লাই দিবে এগুলো? আমি এখানে লিখে দিলাম যে মানে আমাদের অফিস আজ বন্ধ সরকারি ছুটির কারণে, আপনার মেসেজটি গ্রহণ করা হলো, আমরা এত তারিখ আপনাকে একটা ফিডব্যাক জানাবো কল দিয়ে। তখন যেই মেসেজ দিক না কেন আমার এখানে সে কিন্তু রিপ্লাই পেয়ে যাবে সাথে সাথে, আমার ফেসবুকে বসারও দরকার নেই। এটাতে কি হচ্ছে, অনেকে আমাদের মেসেজ পাঠালো এখন 5 মিনিট পরে বা 2 মিনিট পর আমার মেসেজ ভাই রিপ্লাই দেন না কেন বলে এবার গালাগালি শুরু হয়, কিন্তু এটা তো এই জিনিসটা কিন্তু তখন কাজে আসবে আমার। গালাগালি কি বাইরের এই ফ্যান পেজগুলোতেও আছে? বেশি আছে বাইরের গুলো আরো কি বাজে অবস্থা, আমরা তো মনে করি আমরাই খারাপ। এখানে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই এটাই বললাম তো এখন। দুইটা প্রায় সেম, কোনো ডিফারেন্সই নাই ধরতে গেলে। এভাবে মেসেজ এটা হচ্ছে নাই এই সেই হ্যান ত্যান। এটা হচ্ছে পোস্ট অ্যাট্রিবিউশন। পোস্ট অ্যাট্রিবিউশনের কাজ হচ্ছে আপনার, আমি কি হিসেবে পোস্ট দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরেন ক্রিয়েটিভ আর্ট ইনস্টিটিউট, আমার পেজে কথা এটা আমি একটা ফ্রেন্ডলি হিসেবে বলি, আমার পেজে আমার একটা ফ্রেন্ড কমেন্ট করলো, আমি আমার ফ্যান পেজে যেহেতু অ্যাডমিন, তার মানে আমি ফ্যান পেজ দিয়ে কোনো রিপ্লাই দিলে তো ক্রিয়েটিভ আইটি দিয়ে যাচ্ছে, আমার নাম দিয়ে যাচ্ছে না। তো আমার একটা ফ্রেন্ড কমেন্ট করলো যে মিনহার আছে নাকি এখানে, আমি তার সাথে কথা বলতে চাই, তখন যদি আমি নর্মাল রিপ্লাই দিই ভাই আমি আসি তুই চা খেয়ে যা, কমেন্টটা যাবে ক্রিয়েটিভ আইটি, মানে ক্রিয়েটিভ আইটি বলতেছে তুই আয় চা খেয়ে যা, এখানে বাজে লাগবে না জিনিসটা? তা আমি এখানে আমার নাম সিলেক্ট করে দিতে পারবো যে আমার নাম দিয়ে যাচ্ছে, বা আমি এখানে আমার এখান থেকে আমি আমার ওয়ালে, আমি যদি চাই যে ক্রিয়েটিভ আইটির ওয়ালে একটা পোস্ট দিতে, ঠিক আছে, আমার ওয়ালে আমি পোস্ট দিব, তখন আমি এটা এখান থেকে অ্যাট্রিবিউশনটা চেঞ্জ করে নিব। এটা এখান থেকেও করা যায়। এক্সাম্পল এই যে যেমন এই জায়গাটাতে টেকক্রাফট সেটিংস পেজে যাই, এটা তো ওই যে ইয়ে থেকে সেটিংস থেকে ডাইরেক্ট চেঞ্জ করে নেওয়া যায় কি যে এখান থেকে ওই যে এখান থেকে যাচ্ছে। যেমন ধরেন
আয় করে কোর্স ফি বলতেছি, সরি, এটাতে গ্রাফিক ডিজাইন ফ্রি সেমিনার, এটাতে আমি চাচ্ছি একটা কমেন্ট করব, কথার কথা। আমি বিভিন্ন অন্যান্য পেজে যেগুলোতে আমি অ্যাডমিন আছে সেগুলো দিয়ে করতে পারবো। যেমন ধরেন ইনি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস, উনি এখন একটা কমেন্ট করতে পারে যে আমি আসতে চাই। আমি যদি এখানে কমেন্ট করে দিই আসতে চাই, কালকে দেখবেন এটা নিউজ হয়ে গেছে, কথার কথা, ঠিক আছে? কারণ ওনার পেজ আমি চালাই, সেজন্য ওনার পেজ দিয়ে কমেন্ট করলাম। আচ্ছা, তো যাই হোক, এটা বোঝা গেছে অ্যাট্রিবিউশন কঠিন কিছু না, এগুলো একদম ইজি। আর নোটিফিকেশন হচ্ছে আমার এখানে কিভাবে আমি নোটিফিকেশনগুলো পাবো, যে আপনার ফেসবুকে আসবে বা মেসেজ আসলে কিভাবে আসবে, ইমেইলে আমার কেমনে যাবে, টেক্সট মেসেজ আমি অন নাকি অফ, এই টাইপের। এটাই পেজ রোলসটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে কি করবে, যেমন ক্রিয়েটিভ আইটির পেজ আমি চালাচ্ছি, এখন আমি যদি কোনো একটা অ্যাডভার্টাইজারকে দিই, তার কাজ হচ্ছে পোস্ট বুস্ট করা, তাকে আমি কিন্তু অ্যাডমিন বানা দিব না। অ্যাডমিন বানা দিলে সে আমার আইডি খেয়ে ফেলতে পারে যে কোনো সময়, ফ্যান পেজ, ঠিক আছে? সেজন্য কি করতে হবে, ফেসবুক আমাকে 5 রকমের অপশন দিচ্ছে। অ্যাডমিন মানে হচ্ছে সে যা ইচ্ছা তাই করতে পারবে, ইচ্ছা মতো আরো এডিটর বা অ্যাডমিন অ্যাড করা, ডিলিট করা, বা পেজই ডিলিট করে ফেলা, বা পেজের অন্যান্যদের হাত থেকে অ্যাক্সেস নিজের হাতে নিয়ে ফেলা, করে না? অ্যাডমিন বানা দিলে কি হয়, এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের আইডি খেয়ে ফেলছে, শেষ হয় কিন্তু এগুলো। তো এখন আপনাকে সব ধরনের অ্যাক্সেস আমার দেওয়া ছাড়া কিন্তু কোনো ওয়ে নেই, কারণ আপনি আমার এমপ্লয়ি। এখন আপনি কমেন্টও করবেন, আপনি ফ্যান পেজে পোস্টও করবেন, আপনি পোস্ট বুস্টও করবেন। আমি আপনাকে অ্যাডমিনও বানাতে যাচ্ছি না, আবার আপনাকে সব অ্যাক্সেস দিতে হবে। তখন আমি কি করবো, তখন আমি বানাবো আপনাকে এডিটর। এডিটরের কাজ হচ্ছে একটা অ্যাডমিন যা করতে পারে সে সবই করতে পারবে। ডিফারেন্সটা হচ্ছে সে অন্য কোনো অ্যাডমিন বা এডিটর অ্যাড করতে পারবে না, সে চাইলে পেজ অ্যাডমিনকে রিমুভ করতে পারবে না পেজ থেকে, বা কন্ট্রোল নিতে পারবে না, এগুলো সে করতে পারবে না, বাকি সবই তার হাতে কিন্তু। আর পেজ মডারেটরের কাজ হচ্ছে সে কোনো ওয়ালে পোস্ট দিতে পারবে না, সে হচ্ছে বাকি ইনবক্সে রিপ্লাই দিতে পারবে, তারপর ধরেন কমেন্টে রিপ্লাই দিতে পারবে, এগুলোই করতে পারবে সে। মডারেটর কাজ হচ্ছে এগুলো। অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে সে ওয়ালে কোনো পোস্ট করতে পারবে না, আর হ্যাঁ, সে ওয়ালে কোনো পোস্ট করতে পারবে না, আর বাকি সবই করতে পারবে মোটামুটি। যেমন ধরেন আপনার অ্যাডভার্টাইজ দিতে পারবে, ক্রিয়েট অ্যাড করতে পারবে। ওয়ালে পোস্ট আমি দিয়ে দিলাম, সে কি করলো, আমার অ্যাডভার্টাইজটাকে সে বুস্ট করে দিল, কিন্তু সে নিজে কিছু করতে পারবে না। কিন্তু এই জায়গায় ইনসাইটস দেখতে পারবে, যে মানে অ্যাডভার্টাইজটার অবস্থাটা কি, কতজন মানুষ দেখতেছে না দেখতেছে, কি রেজাল্ট, এই হলো অ্যাডভার্টাইজারের কাজ। অ্যানালিস্টের কাজ হলো সে কিচ্ছু করতে পারবে না, সে জাস্ট কোন অ্যাডমিন কোন পোস্ট দিছে এতটুকু দেখতে পারবে, আর ইনসাইটসটা নিয়ে, মানে অ্যানালিস্টের কাজ তো হচ্ছে অ্যানালাইসিস করা, সে অ্যানালাইসিস করবে। এখন অ্যানালাইসিসের পার্টটা কি, এটা আমি আসতেছি এখন সামনে এই অপশনগুলো দেখানোর পরে। আমি বাইরের দেশের একটা ফ্যান পেজ জানি যেখানে অ্যানালিস্ট হিসেবে 5 জন কাজ করতেছে, 5 জন, একটা ফুটবল ক্লাবের ফ্যান পেজ বাইরের। তো বুঝেন, মানে স্যালারি দিয়ে তারা অ্যানালিস্ট রাখছে, তারা 5 জন। কাজ তো নিশ্চয়ই আছে, কাজটা কতটা কঠিন হতে পারে আমি দেখাচ্ছি একটু করে। পিপল অ্যান্ড আদার পেজ, এটার কাজটা হলো এই যে আমরা আমাদের আইডিতে মানুষকে ব্লক করি না, আবার আনব্লক করতে গিয়ে কি ওখানে ঢুকেই তো তাকে আনব্লক করি। এখানে হচ্ছে আমার পেজে কে কে লাইক দিয়েছে আমি দেখতে পারবো, আর এই অপশনটাতে ক্লিক করলে হচ্ছে অন্য কোন পেজ আমার এই পেজটাকে লাইক দিয়ে রাখছে সেটা দেখতে পারবো। আর এটা হচ্ছে যাদেরকে আমি আমার ফ্যান পেজ থেকে ব্যান করছি তাদের লিস্টটা এখানে চলে আসবে। প্রেফার্ড পেজ অডিয়েন্স, এটা তো সেম ওদিকে দেওয়াই ছিল। অ্যাপস যেমন নোটস, আমার যদি ধরেন এটা গল্পের ফ্যান পেজ হতো, আমি তো একটা স্ট্যাটাস একটা গল্প আনতে পারবো না, নোট লিখতে হবে আমাকে সেটা। তখন আমি এখানে অ্যাপ্লিকেশনটা অ্যাড করে আমি এটার মধ্যেই দিব মানে স্ট্যাটাসটা, ওখানে আমার ইয়ে হবে। যেমন দেখেন এখানে আমাদের এতগুলো স্ট্যাটাস আছে, ঠিক না? কিন্তু আবার দেখেন এখানে কিন্তু নোট আছে। আমার একটা অ্যাডভার্টাইজের মধ্যে বা একটা স্ট্যাটাসের মধ্যে একটা আমি ছবি দিতে পারতেছি, বা বেশি থেকে বেশি 5টা 6টা। কিন্তু আমি যদি টিউটোরিয়াল লিখি তাহলে কি আমি পারবো? স্ট্যাটাসে পারবো না, কারণ টিউটোরিয়াল তো মাঝে মাঝে ছবি দিতে হয়। সেটা আমি কি করব, এই যে
এটা দেখছেন, এই একটা ছবি, মাঝে মাঝে ছবি, এটা তো আমি স্ট্যাটাস দিতে পারবো না। সেটার জন্য আমি কি করছি, আমি নোট বানাই ফেলছি। ঠিক আছে, নোটটা আমি বানালাম কিভাবে, এই যে এখানে অ্যাপ্লিকেশনটাকে অ্যাড করার পরে এখানে নোট চলে আসবে, স্ট্যাটাস না আমি নোট পোস্ট করবো তখন নোট হিসেবে। এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড। আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে যদি অ্যাকাউন্টটাকে অ্যাড করে দেন তখন অ্যাট এ টাইম ফেসবুকেও যাবে পোস্ট, ইনস্টাগ্রামেও যাবে পোস্ট, কারণ ফেসবুক ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে এটা সবাই জানেন হয়তো। আর পোস্ট বুস্ট করার সময় কিন্তু ইনস্টাগ্রাম দিয়ে করতে হবে, যেটা আমি হয়তো দেখাইছিলাম নাকি আমি জানি না। বুস্ট করার সময় ইনস্টাগ্রাম আসে না আমারটাতে, ও তাহলে ক্রিয়েটিভ আইডিটাতে অ্যাড করা না ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট। এটা হচ্ছে ফিচার। ফিচার্ডের কাজ হলো অ্যাড ফিচার্ড লাইকস। আপনি আরো একটা পেজকে ফিচার্ড লাইক হিসেবে এখানে ইনক্লুড করে ফেলতে পারবেন। এটার কাজ কি, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ফ্যান পেজ আছে, ঠিক আছে। এখন ফ্যান পেজ বানানো হলো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের, ক্রিয়েটিভ ডিভাইজার, ক্রিয়েটিভ ক্লিপিং পাথের। তো স্বাভাবিকভাবে ক্রিয়েটিভ আইটি লিমিটেড চাইবে না যে যেটা ক্রিয়েটিভ আইটি লিমিটেড টু এস্টাবলিশ, বাকিগুলোকে আমার ব্র্যান্ডটাকে ইউজ করে আমি এস্টাবলিশ করি, ঠিক না। তখন সে কি করবে, তার পেজের আন্ডারে ক্রিয়েটিভ আইটি লিমিটেড এর আন্ডারে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ডিভাইজার এগুলোকে অ্যাড করে দিবে। যেমন এই যে এখানে একটা দেখাই, এটির যে একটা ভুল ছিল এটা ঠিক করে ফেলতে হবে, এটা ভুল কে জানে অ্যাড করে ফেলছে এখানে। লাইক বাই দিস পেজ, দেখছেন আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের এখানে কিন্তু ক্রিয়েটিভ আইটি লিমিটেড দেওয়া আছে। তো এখন যে কেউ যখন নামবে, নামতে নামতে যখন এই জিনিসটা দেখবে তখন সে স্বাভাবিকভাবে ক্লিক করতে পারে, ভাই দেখি এই ফ্যান পেজে কি আছে এবার, ঠিক না। এটা হচ্ছে আমার যদি আরো কোনো ইয়ে থাকে, ফ্যান পেজ থাকে, তখন আমি এখানে অ্যাড করে নিতে পারবো। আর এটা হচ্ছে অ্যাড ফিচার পেজ ওনার। আমার এই পেজটার ওনারকে এটা আপনি মানে এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন না এটার ওনার আমি, আপনি যখন এখানে আপনার আইডিটা অ্যাড করে দিবেন তখন অ্যাবাউটে গেলে কিন্তু আপনার আইডিটা দেখা যাবে। এটা আপনার জন্যই লাভজনক, যেমন অনেকে আপনার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারে এই আর কি। আর পেজ সাপোর্ট হচ্ছে আপনার এখানে ওই ফেসবুকের যদি কোনো প্রবলেম হয় তারা মেইল দিবে আপনাকে, আপনি রিপ্লাই দিছেন কি আপডেট না সব আপনার এখানে আসবে। এটা ফেসবুকের সাথে কমিউনিকেশনের সব ডিটেলটা এই জায়গাতে এসে জমা হবে। এতটুকু বোঝা গেছে সবার? জি স্যার, পেজ কোনো পেজ কি মানে নিজের ইয়ে থেকে খোলা ভালো নাকি কে ক্রাফটের নামে একটা আইডি খুলে তারপর আবার কে ক্রাফট থেকে পেজ খোলা ভালো, মানে অনারশিপের ক্ষেত্রে কোনটা ভালো হয়? ওনারশিপে এটা নিজের আইডি থেকে খোলাটাই ভালো। যেমন আপনি যে কে ক্রাফটের নামে নিশ্চয়ই ফার্স্ট যেটা খুলতে যাচ্ছেন সেটা নিশ্চয়ই আপনি ফেসবুক আইডির কথা বলতেছেন। আইডি হচ্ছে পার্সোনাল ইউজের জন্য, মানে আইডি সবসময় পার্সোনাল ইউজের জন্য ফেসবুক রাখে, আর ফ্যান পেজ তো বিজনেস পারপাসেই থাকে। না, ওনার কথাটা মনে হচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি এখন কেউ আমাকে কাজ দিলে একটা ফ্যান পেজ করার জন্য, তাহলে কি আমার সেই কোম্পানির নামে আইডি খুলে করবো নাকি আমার আইডিতেই ফ্যান পেজটা একটা করবো? হ্যাঁ, আপনার আইডি থেকে খুলে ফেলবেন ফ্যান পেজ। খুলে ফেলে এখন আপনি যদি কখনো ধরেন ক্রিয়েটিভ আইটির এমপ্লয়ি, আপনাকে মনে করে বললো যে ভাই আপনি একটা ফ্যান পেজ বানান ক্রিয়েটিভ আইটির, বুস্ট করেন, তখন আপনি আবার ক্রিয়েটিভ আইটি দিয়ে আইডি বানায় যে এক ফেসবুক পেজ বানাবেন তার দরকার নেই। আপনি নিজের আইডি থেকে ফ্যান পেজ বানালেন, ধরেন আপনি কাজ করলেন, এখন কত হচ্ছে আপনি ক্রিয়েটিভ আইডি লিভ করতেছেন, তখন কি হবে, তখন হচ্ছে ওনাকে অ্যাডমিন বানায় আপনি নিজেকে রিমুভ করে দিয়ে চলে আসলে ওই পেজটার মালিক উনি হয়ে গেল। হ্যাঁ, ওই অ্যাডমিন দেখালাম না, হ্যাঁ হ্যাঁ ওইটাই, ওখান থেকেই শেষ, মানে এটার কোনো প্রবলেম হবে না। মানে এতটুকুতে কি সবার কি কনফিউশন আছে কোনো কারো থাকলে বলেন। আর যদি স্যার কাজটা এমনই হয় যে আমি কাউকে বানিয়ে দিচ্ছি, যে আমার 3 জন ফ্রেন্ডকে আমি ফ্যান পেজ বানিয়ে দিলাম, সেক্ষেত্রে বানিয়ে দেওয়ার পরেই ওখান থেকে আমি অ্যাডমিনটাকে দিয়ে হ্যাঁ সরে আসতে পারি। আমি তো এরকম করছি না, আমার ক্লায়েন্ট যেগুলো তাদের অনেকের ফ্যান পেজই নেই, ওদের ফ্যান পেজ বানানো ওদের বুস্ট টুস্ট করে দিয়ে ওদেরকে আমি ওখানে অ্যাডমিন বানায় রাখি। যখন কাজ শেষ তাদেরকে, এখন পর্যন্ত সব কাজ চলতেছে কিন্তু যখন কাজ শেষ হয়ে গেল ওই ফ্যান পেজ নিয়ে আমার বসে থাকার ভাই দরকার নেই, আপনি তখন আমি অফার দিয়ে ভাই আপনি চাইলে নিয়ে ফেলতে পারেন এটা, সে যদি বলে দিয়ে দাও তখন আমি নিজেকে অ্যাডমিন থেকে রিমুভ মারলেই হয়ে গেল, শেষ। অ্যানালিস্ট নিয়ে আলোচনাটা বাকি ছিল। হ্যাঁ অ্যানালিস্ট নিয়ে আলোচনা, হ্যাঁ ওটাতেই যাচ্ছে। কেউ যদি কমেন্ট করতে না দিই কাউকে, শুধু লাইক দিবে, সেক্ষেত্রে অপশন সিকিউরিটি আছে কি? কেউ কমেন্ট, কারো কমেন্ট অফ করতে পারবেন না আপনি কখনো, ফ্যান পেজে কমেন্ট অফ করা যায় না।
কমেন্টের ওই স্পেসিফিক ওয়ার্ডগুলোকে আপনি অফ করতে পারবেন, তো কমেন্ট কখন অফ করতে পারবেন? স্যার অনেকে আছে যে কমেন্ট করার অপশনই দেখা যায় না। এটা ফেসবুক আইডিতে, আইডি পেজে না। একটা একটু পানি খেয়ে আসেন। হ্যাঁ একটা মিনিট। আচ্ছা স্যার আমি নিয়ে আসি। না না সমস্যা নেই। বাসার লোকটা আমার শোকে গেছে বিষয় দুজন পড়াশোনা করে চাপের জন্য সেটা তো আছে। আমার যেটা ইয়ে হচ্ছে সেটা আমি ডাইরেক্ট করে ঘুমাচ্ছি ইচ্ছাকৃতভাবে। পরে দেখলাম যে দুজনই না, আমার তো ইচ্ছাকৃতভাবে একটু যে জ্বরটা গেছে কি ক্লাস কি বুঝেন নাকি প্রবলেম হচ্ছে বলেন? জি স্যার বুঝতেছি। আইডিটাকে পেজে কনভার্ট করতে পারবো তো? পারবেন। মানে স্যার এটা একটু দেখিয়ে দিলে আমাদের জন্য আমি যা সুবিধা হতো। ভাবছিলাম যে আজকে মানে আমাদের দিদির আইডিয়া আছে, অনেকগুলো মানে ফ্রেন্ড আছে 5000 এর মতো। আচ্ছা দেখা দিব, ক্লাস শেষে দেখাবো, আমি এটা শেষ করে দেখা দিব এখানে। আচ্ছা এখানে অ্যানালাইসিসের কিছু দেখানোর মতো নাই, কারণ ফ্রেন্ড পেজে তো কোনো কাজই করা হয়নি। তো অ্যানালাইসিস আমাকে এখান থেকে দেখাতে হবে। ইনসাইটস দেখছেন এখানে কিন্তু ইনসাইটস অপশনটা কিন্তু নাই, এখানে আছে। ক্রিয়েটিভিটি পেজ আছে কিন্তু এটাতে নাই, কারণ এখানে কোনো কাজই করা হয়নি, এখনো কোনো বুস্ট বা এরকম কিছুই হয়নি, দেওয়া হয়নি। ইনসাইটস এর কাজ হলো আমার ফ্যান পেজের অবস্থাটা কি টোটাল, আমি এটা এখানে দেখতে পারবো। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যেমন আপনারা হয়তো এখানে দেখতেছেন যে এটা ডাউনের দিকে না, একদম সবগুলো দেখবেন খালি ডাউন। কেন? এটা যে খারাপ তা না। আমরা টাইমটা হিসাব কিভাবে করি? রাত 12টা থেকে পরের দিন রাত 12টা না? এখন আমার এটাও সেম ভাবে কিন্তু হিসাবটা হচ্ছে। আমি আজকে রাতে 12টা বাজে একটা পোস্ট দিলাম, সেদিন সকালে আগামীকাল দুপুর 12টা বাজে আমি পোস্টটা দেখলাম, আমার ওয়ালে এসে দেখবো আমার পেজ ডাউন। এটা কিন্তু আসলে ডাউন হচ্ছে না। আমি যখন, কারণ তখনও তো আরো 12 ঘন্টা বাকি আছে আমার, যখন আমি রাত 11টা 10টা 12টা এই টাইমে দেখবো, তখন কিন্তু দেখবে যে আমার এটা পুরো আপ হয়ে গেছে। অথচ আমি কিন্তু তার 6-7 ঘন্টা আগেই দেখছি একদম ডাউন। তো কখনো যদি এটা ডাউন দেখেন, ওয়ারিড হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এটা কেন হয় ডাউনটা? এটা হচ্ছে এরা সবসময় দেখায়, যেমন আপনার অডিয়েন্স এখন কত আছে বা নাই। 1 ঘন্টাকে যদি বেশি থাকে তাহলে 1 ঘন্টা পরে তো স্বাভাবিক কমই দেখাবে। প্রতিনিয়তই আপডেটটাই দেখে। হ্যাঁ হ্যাঁ, সেজন্য একদম রিসেন্টটা কিন্তু সবসময় দেখবেন যে ডাউনের দিকে। কিন্তু আবার আপনি 2 ঘন্টা পরে দেখেন, দেখবেন যে যেই আপনি 3টা বাজে যদি দেখেন যে ডাউন, 5টা বাজে দেখবেন 3টা বাজে ওই এটাকে আবার আপ দেখাচ্ছে, কিন্তু 5টায় আবার ডাউন। কারণ এটা তখন তো আপডেট হচ্ছে, চলতেই আছে। এটা হচ্ছে আমার টোটাল পেজ লাইক কখন কিভাবে বাড়তেছে বা বাড়তেছে না দেখা যাচ্ছে। এই যে ডিসেম্বরের 12 তারিখ 56,100, বা ডিসেম্বরের 13 তারিখ এত, 14 তারিখ এত, এই আর কি। টোটাল পেজ লাইক কেমনে বাড়তেছে সেটা দেখাচ্ছে এখানে। আবার এখানে কিন্তু আনলাইক দেখা যাচ্ছে, এই যে অনেক মানুষ আনলাইকও দিছে। আনলাইক দেওয়ার কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যেমন আমাদের তো কন্টিনিউয়াসলি পোস্ট যাচ্ছে, ঠিক না? এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার পেজে তো আনলাইক হচ্ছে, ভাই পোস্ট দেওয়া কমে দেন। আমি করতে পারবো না কিন্তু। কেন? কারণ ধরেন আমাদের একটা ডিসিশন হলো, আজকে 1 তারিখ ধরে নিলাম, 7 তারিখ আমাদের গ্রাফিক ডিজাইনের একটা সেমিনার আছে, ঠিক আছে? 8 তারিখ আমাদের ওয়েব ডিজাইনের সেমিনার আছে। এখন আমি কি করব? নিশ্চয়ই 1 তারিখ থেকে প্রমোশনে যাব, কারণ আমাদের তো স্টুডেন্ট আনতে হবে সেমিনারে, ঠিক না? 1 তারিখ আমি পোস্ট দিব 7 তারিখে যে সেমিনার সেটার জন্য। তার মানে কি 2, 3, 4, 5, 6 তো চলবে প্রমোশনটা, মানুষও ভালো বলা যাবে। আবার একইটা আমি কিন্তু এবার 2 তারিখ দিব 8 তারিখের প্রমোশনটা, এই যে ওয়েব ডিজাইন ছিল। তার মানে কি 3, 4, 5 এই 3 দিন কিন্তু মানুষের বলে গ্রাফিক ডিজাইনও যাবে, ওয়েব ডিজাইনও যাবে, বাকিগুলো কিন্তু যাচ্ছে। বিরক্ত হওয়াটা স্বাভাবিক।
এই দিবে আনলাইক করে, এই যে দেখবে আনলাইক দিচ্ছে, কিন্তু আমি কি এটার জন্য অফ করে রাখতে পারবো? আমি পাবো না। আমার যতটা আনলাইক হচ্ছে তার থেকে বেশি কিন্তু স্টুডেন্ট আমি পাচ্ছি সেই হিসেবে, ঠিক না? এটা আমি এখান থেকে অ্যানালাইসিস করে কিন্তু জানতেছি, এছাড়াও টিমের সাথে ডিসকাস করে আমি জানতেছি। তার মানে কি আমি কিন্তু আমার আনলাইক হলেও কিন্তু আমার ফ্যাক্ট না, এটা চিন্তার বিষয় না। কখন চিন্তার বিষয়? তো যদি এটা কবিতার ফ্যান পেজ হতো, ভাই আমার লেখা বাজে হচ্ছে, মানুষ আনলাইক দিতে চলে যাচ্ছে, ঠিক না? এই হলো ব্যাপার। নরমালি এই পেজে কয়টা পোস্ট দৈনিক, মানে গড়ে কয়টা পোস্ট দেওয়া ভালো? 10টা? 10টা অনেক বেশি হয়ে যাবে। 10টা তো ঠিক না, আপনি 4টা 5টা দিতে পারেন। এখন দেখেন, এটা ডিপেন্ড করে আপনার, এটা কেউ বলতে পারবে না। এখন আমি যদি কৌতুকের ফ্যান পেজ ধরে নিলাম, তাহলে আমি চাইবো যে ভাই যত ভালো কৌতুক আসে ততই আসুক, আমার বড় সমস্যা নেই, অনেকে এটা চাইতেই পারে, কারণ ওটা আসলে তো আমার ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি কোনো প্রোডাক্ট, যেমন ক্রিয়েটিভ আইটি, যদি ডেইলি 10টা পোস্ট দেয়, তাহলে কিন্তু মানুষ পাগল হয়ে যাবে। খালি বারবার প্রমোশন, কি বিরক্ত হবে না এটা? এই আর কি, এটা আপনার পেজের উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, এই পেজ ভিউতে আসি। এগুলো আমি নিয়ে তেমন একটা কাজ করি না, মানে এটা হচ্ছে আমাদের এখানে ট্যাব, এই যে ট্যাবগুলো আছে, এই দেখেন টাইমলাইন, অ্যাবাউট, ভিডিও, ফটো, এগুলোতে কোনটাতে কেমন ভিজিটর? টাইমলাইনে আমার কেমন ভিজিটর? টাইমলাইনে 1000 ভিজিটর। তারপর ধরেন আদার্সে 6 জন ভিজিটর। টাইমলাইন আবার এখানে ছবি টবি কই আসতেছে না। আচ্ছা, বাকিগুলোতে ভিজিটর নাই, মানে এখানে ছবি একটা ছিল মনে হয়। যাই হোক, মানে এখানে হচ্ছে আমার কোন ট্যাবে কতজন ভিজিটর আসে, কোন টাইম, এটা এখান থেকে দেখা যাবে, ঠিক আছে? লাইক স্টেপ, এই যে 2 জন করে ঢুকছে, এভারেজ দেখাচ্ছে। এটা হচ্ছে আমার পোস্টের অবস্থাটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আমরা বলি না যে কোনো পোস্ট দিলে সন্ধ্যার দিকে দিবেন, বিকালের দিকে দিবেন, কেন বলি? এটা কিন্তু আন্দাজে বলতেছি না আমি, হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে দেখে নিচ্ছি অবস্থাটা কি। যেমন দেখেন, এই সাইড থেকে টাইমটা শো করতেছে, এখান থেকেও শো করতেছে। দেখেন রাত 3টা বাজে 2900 মানুষ দেখছে আমার পোস্ট, ঠিক আছে? সকাল 9টা বাজে দেখেন 13,000 দেখছে। তার মানে রাত 3টার থেকে সকাল 3টার পোস্ট কি এফেক্টিভ না? সকাল 9টা, সরি, আবার সকাল 9টা থেকে এফেক্টিভ হচ্ছে রাত 9টা। আমি সকাল 9টায় যে পোস্ট দিছি 13,000 মানুষ দেখছে, রাতে দেখছে 20,000 মানুষ। তার মানে আমি নিশ্চয়ই কোন টাইমে দিব? আমি দিব 5টা 6টা। দেখেন 5টা বাজে কত, 6টা আরো বেড়ে গেছে, 7টায় বেড়ে যাচ্ছে, 8টা আরো বাড়ছে, 9টা, দেখছেন আস্তে আস্তে বাড়তেছে। কারণ মানুষ তখন চাকরি বাকরি ছেড়ে বাসায় যায়, একটু ফেসবুক চালায় বসে বসে, ওই টাইমটাই কিন্তু। তার মানে আমি টার্গেট করবো কখন? এই অ্যানালাইসিস থেকে আমরা কি বের করতে পারছি? আমাদের পোস্টে দেওয়া উচিত বিকালের পরে, ঠিক না? এটাই, এই হচ্ছে অ্যানালিস্টের কাজ বেসিক্যালি। এই টোটাল জায়গাটাই হচ্ছে অ্যানালিস্টের কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে। আচ্ছা, এবার আমি একটা কথায় আসি। আপনাদেরকে একটা কথা বলছিলাম, এখানে প্রুফ পাবেন। এখন ক্রিয়েটিভ আইটির পেজের এই 2টা পোস্ট নিয়ে আমি একটা অ্যানালাইসিস করি, ঠিক আছে? এই 2টা পোস্ট, এই 2টা দেখেন। আমার ফ্যান পেজে লাইক কত? 56,000। আমি নর্মালি একটা পোস্ট দিলাম, নর্মালি কোনো বুস্ট ছাড়া দেখছে কতজন? 1187। এই 56,000 লাইকটা দিয়ে আমার লাভটা কি হলো? কোনো লাভ হয়েছে? আমার কোনো লাভ হয় না। আমি নর্মাল 56,000 লাইক পাইছি, এত বুস্টিং করলাম, 56,000 লাইক পেলাম, নর্মাল একটা পোস্ট দিলাম, মানুষ দেখতেছে 1100, লাভ কি হলো আমার? এখন ধরেন আমি যদি এই 56,000 লাইক যদি আমি টাকা দিয়ে কিনতাম, তাহলে আজকে আমার মাথা চুল ছিঁড়া ছাড়া কোনো ওয়ে ছিল? চুল ছিঁড়তো তো কিন্তু আমার মাথা। কারণ 56,000 লাইক কিনতে গেলে কত লাখ টাকা পড়বে হিসাব করে না। সেই জায়গায় আমি এতগুলো লাইক কেনার পরে যখন 1187 মানুষ দেখবে আমি একটা পোস্ট দেওয়ার পরে, আমি তো সুইসাইড করা উচিত তখন। এই জন্য আমি বলছিলাম যে কখনো পেজ লাইক বাড়ানোর জন্য টাকা দিবেন না। এখানে প্রমাণটা পাইছেন। আবার দেখেন এই পোস্টটা 5,000 মানুষ অর্গানিক দেখছে, 1,83,000 মানুষ পেইড দেখছে। আমার ফ্যান পেজের লাইক কত? 56,000, কিন্তু মানুষ দেখছে 1,83,000। 3 গুণ না আমার এটা? তার মানে কি
আমি যদি এখানে পোস্টটা দেওয়ার পরে এই পোস্ট বিভিন্ন ফ্যান পেজে বিভিন্ন গ্রুপে গিয়ে শেয়ার করতেছি, বিভিন্ন মানুষের আমার ফ্রেন্ডকে বলতেছে ভাই তুই একটু শেয়ার কর, ভাই তুই একটু লাইক দে, গালি খেতাম না আমি কিন্তু কম কষ্টে কিন্তু আমি অধিক বেনিফিট পাচ্ছি এই জায়গাটাতে বুস্ট করে, ঠিক আছে। আর দেখেন এই অর্গানিক যে 5000 এটা কিভাবে আসছে জানেন, আমি পোস্ট বুস্ট করছি, ডলার দিয়ে পে করার পোস্টটা আপনার ওয়ালে গেল, আপনি তখন লাইক দিছেন, ওনার ওয়ালে কিন্তু যায়নি, আপনি লাইক দেওয়ার পরে কিন্তু উনি দেখছেন, তখন কিন্তু এটা অর্গানিক হিসেবে কাউন্ট হয়ে গেছে। উনি আপনার ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু এটা ওনার ওয়ালে যায়নি, আপনার ওয়ালে গেছে, আপনি লাইক দেওয়াতে কিন্তু ওনার ওখানে গেছে। এখন দেখেন ভাই, আমি আবার সেম আরেকটা কথাতে আসি, এখানে আমি কোনো কিছু ছাড়াই 56,000 আমার 55,000 লাইকের ফ্যান পেজে দেখছে কতজন, 1100 মানুষ। আর এখানে আমি বুস্ট করার পর তাও আবার মানুষের লাইক কমেন্ট এগুলো অর্গানিক মিলে কিন্তু 5000 দেখছে, তার মানে বুস্ট করলে কিন্তু আমার অর্গানিক এমনি বেড়ে যাচ্ছে, ঠিক না? দেখেন এটাও বুস্ট করা হয়নি, এটা একটু ভালো হয়েছে 2800, কিন্তু তাও যেখানে আমার পেজের লাইক 55,000, আমি কি চাইবো না ভাই একটা প্রতি লাইটে 10,000 মানুষ দেখবে? এটা থেকে বিশ্বাস করবে না, মানুষ মনে করবে ভাই 55,000 লাইকের ফ্যান পেজ, পোস্ট একটা দিলে তো অন্তত 20,000 মানুষ এমনি দেখবে, আসলে কিন্তু তা হয় না। প্রুফ পাইছেন এই জায়গাটাতে? এটা হচ্ছে ভিডিও ভিউ, যে আমার ভিডিওগুলো কোন সময় কতজন দেখছে। যেমন একটা ভিডিও বুস্ট করা হয়েছিল এই ডিসেম্বরের এই কয় তারিখ, 12 তারিখ না 12 তারিখ কি দেওয়া হয়েছে, একটা সম্ভবত বুস্ট করা হয়েছে, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে বুঝছে, ওই ছেলেটার স্টোরিটা এখানে দেখাচ্ছে টোটাল। এখন ভিডিও বুস্টের পরে একটা সিস্টেম আপনাদেরকে বলছিলাম না যে আমি একটা ছবি বুস্ট করে দিছি, সেটা যতজন নিচে দেখতেছে একটা ব্যাপার, কিন্তু ভিডিও বুস্ট করার পরে কিন্তু ওইটা টাইম একটা ডিউরেশন থাকে, মানে আপনি 3 মিনিটের ভিডিও দিয়ে দিচ্ছেন, ওই ভিডিওটা যে আপনার 3 মিনিট দেখলেই যে শেষ তা কিন্তু না, ওটা হচ্ছে প্রত্যেক 10 সেকেন্ডে চার্জ করবে আপনার কাছ থেকে টাকাটা। হ্যাঁ, তার মানে মিনিমাম 30 সেকেন্ড ভিউ কতজন দেখেন, 2600 জন, 30 মানে মোটামুটি আপনার ধরেন 30 সেকেন্ড পর্যন্ত দেখছে আমার ভিডিওটা, এটা বোঝা গেছে? 30 সেকেন্ড দেখাইছে কেন, এই পারপাসে। টপ ভিডিওস মানে আমার যতগুলো ভিডিও এই পর্যন্ত দিয়েছি তার মধ্যে এটা টপ ভিডিও হিসেবে ফেসবুক কাউন্ট করছে। 1 লাখ মানুষের ওয়ালে গেছে, 10,000 মানুষ, 10,000 না এটা কি 1,000 মনে নাকি 1,500 মানুষ ভিডিওটা দেখছে। জি, আর এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে আমি দেখতে পারতেছি আমার ক্রিয়েটিভিটির পেজে বা আমার ক্রিয়েটিভিটির প্রতি কি পরিমাণ মানুষ বা কোন লেভেলের মানুষ ইন্টারেস্টেড। যেমন দেখেন আমার পেজে যে 56,000 মানুষ লাইক দিয়ে রাখছে, তার মধ্যে কত পার্সেন্ট ছেলে, কত পার্সেন্ট মেয়ে, তাদের এজ কত, এটা আমার জানাটা জরুরি না? এটা আমি এখান থেকে জানতে পারতেছি। আমার পেজে 56,000 যে লাইকার আছে তার মধ্যে 13% হচ্ছে মেয়ে, 87% হচ্ছে ছেলে। তাদের এজ লিমিট কি? 13 থেকে 17% হচ্ছে, 13 থেকে 17 বছর বয়সী যারা ছেলে মেয়ে আছে তার মধ্যে ছেলে হচ্ছে 2%, মেয়ে হচ্ছে 0.463। হ্যাঁ, কিন্তু আবার 18 থেকে 24 কিন্তু হিউজ, এটা বুঝতেছেন? 58% আমার পেজের লাইকার ছেলে, তাদের এজ হচ্ছে 18 থেকে 24, আর এখানে হচ্ছে 8%। তো আমি ধরেন আমার জন্য যে শুধু এখন এটা ইম্পর্টেন্ট তা না, আমাকে ধরে নিতে হবে 17 থেকে 45 পর্যন্ত আমার এইটাই হচ্ছে যে আমার ক্লায়েন্ট এরা, কারণ এটাও কিন্তু কম ইম্পর্টেন্ট না, আছে মোটামুটি, এরকম না, এরা তো সেকেন্ড হাইয়েস্ট। তো আমি একদম লাস্টের থেকে একটু আগে ধরলাম, আর এখানে একদম লাস্টের থেকে একটু আগে ধরেই কিন্তু আমি টার্গেটটা সিলেক্ট করে নিতে পারলাম যে না আমার এবার এটা আমি কেন সিলেক্ট করতেছি, এই এজগুলো টার্গেটটাকে আমি কেন দেখতেছি, কারণ আমার মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য, ঠিক না? আমাকে এখন আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি হতে হবে, 18 থেকে মোটামুটি 25-26 পর্যন্ত যারা মানে বয়স যাদের, তাদেরকে অ্যাট্রাক্ট করার মতো আমার স্ট্র্যাটেজি জেনারেট করতে হবে এখন মার্কেটিং। ভাই এটা বুস্টিং এর সময় তো এজ স্পেসিফিকেশন করে দেওয়া যেতে পারে, করে দেওয়া যেতে পারে। লাইকটা তো আর ওইটাও পারে। হ্যাঁ,
করে দেওয়া যেতে পারে, আমি করে দিলাম বুস্টের সময় এই যে স্পেসিফিকেশন, ওটা হচ্ছে আমার পোস্ট যখন যাচ্ছে তখন একটা জিনিস। কিন্তু এখন আমার বেসিক্যালি আমার ক্লায়েন্ট কিন্তু এরা এই বয়স পর্যন্ত, কিন্তু তার মানে আমি ইয়াং জেনারেশনকে কিন্তু আমার এখানে টার্গেট করতে হবে। আচ্ছা ভাইয়া, জি। ফেসবুক পিক জেলের কাজটা কি? কোনটা? ফেসবুক পিক ওই ট্র্যাকিং পিক্সেল, ওটা হচ্ছে আপনার, ওটার কাজ আমি পারি না বেসিক্যালি, কিন্তু ওটা হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, যেমন টিটিভিটা একটা ওয়েবসাইট আছে ধরে নিলাম, ওখানে সাইন আপ ফর্ম থাকে না, যে আমাদের সেমিনারে আসুন, রেজিস্ট্রেশন করে নিন, আমরা মেসেজ দিব, কল দিব। ওখানে আমি এখন চাচ্ছি আমার ক্রিয়েটিভ আইটির লিঙ্কটাকে আমি বুস্ট করলাম, তখন আমার জানার দরকারটা হবে কয়জন আমার ফর্মটা ফিল আপ করছে, কয়জন লিঙ্কে ক্লিক করছে তা কিন্তু না। আমি যখন নিউজ পেপারের ওয়েবসাইট বুস্ট করবো তখন হচ্ছে কয়টা ক্লিক করছে আমার সেটা জানার দরকার। কিন্তু আমি যখন কোনো সেমিনার রেজিস্ট্রেশনের ফর্ম বুস্ট করব তখন আমার জানা দরকার যে কয়জন এসে ফর্মটা ফিল আপ করে গেছে। লিঙ্কে ক্লিক করো তো ভাই যে কেউ বেরোতে পারে, বেরো যেতে পারে, ঠিক না? এটা একটু ডেভেলপমেন্টের কাজ, এটা সম্ভবত ওয়েব ডেভেলপমেন্টের কাজ। একটু এটা আপনার ওয়েবসাইটে একটা কোড দিয়ে দিবে ফেসবুক, ওইটা আপনার ওয়েবসাইটে বসা নেবেন। ওই ওয়েবসাইটে যখন আপনি বুস্ট করবেন তখন ফেসবুক আপনাকে দেখাবে যে কয়জন গিয়ে ওখানে রেজিস্ট্রেশনের লিঙ্কটা কয়জন পূরণ করছে, ক্লিক করে চলে আসছে তা না, কয়জন পূরণ করছে। আর এখানে হচ্ছে আপনার এই যে আমার 56,000 লাইকারের মধ্যে বাংলাদেশে কয়জন থাকে? 54,877 জন। ইন্ডিয়াতে কয়জন থাকে, আমেরিকাতে কয়জন থাকে, হ্যান ত্যান এগুলো। আর এটা হচ্ছে কোন এরিয়াতে বাংলাদেশের, ঢাকা ডিভিশন, চিটাং ডিভিশন, হ্যাঁ। তো এখন আলটিমেটলি আপনার ব্যাপারটা হচ্ছে এই জায়গা থেকে আমরা কিন্তু অনেক মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ডেভেলপ যখন করতে যাব তখন আমাদের এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক না? এখানে আরো কি আছে, আরো আছে, হ্যাঁ। তো এই হলো আজকের ক্লাস। যদি কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ। আচ্ছা রিভিউটা বলি, সরি ওটা তো ভুলেই গেছি। আমাদের ওয়ালে এই দেখেন, এই যে ফেসবুকের ওয়ালে এসে বিভিন্ন মানুষ কমেন্ট করতেছে, এটা আমরা পছন্দ করি না। স্বাভাবিকভাবে আমি কি চাইবো? আমি চাইবো না মানুষ আমার ইনবক্সে কমেন্ট করুক বা ইনবক্সে আমার সাথে কমিউনিকেট করুক, কিন্তু আমি এটা চাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আবার আমাকে ওপেন রাখতে হচ্ছে বল। এটা কেন জানেন? রিভিউ পাওয়ার জন্য। এই যে রিভিউটা কই গেল, এই যে দেখেন এখানে রিভিউ 300টা রিভিউ আছে। কেন জানেন? রিভিউ যখন দিবেন, রিভিউর কাজটা কি, যে এই প্রোডাক্টটা বা এই অফিসটা বা এদের কাজগুলো কি পারফেক্ট নাকি পারফেক্ট না, 5 স্টার 4 স্টার 3 স্টার এরকম দিয়ে দেওয়া যায়। কারণ দেখেন এখানে এই যে এই রিভিউ, আমার যদি এটা পছন্দ হয় আমি এখানে একটা রিভিউ দিয়ে দিলাম, এক্সেলেন্ট, কিছু একটা আমি এখানে টাইপ করলাম, করে আমি ডান দিলে এখানে আমার ওয়ালে পোস্ট হবে। এখন কথাটা হচ্ছে আমি যদি রিভিউ পেতে চাই তাহলে কিন্তু আমার ওয়ালটাকে ওপেন রাখতে হবে, যেন মানুষ আমার ওয়ালে এসে পোস্ট করতে পারে। কিন্তু আমি যদি চাই যে না, আমার ওয়ালে মানুষ কোনো রকম পোস্ট করবে না, আমার ইনবক্সে মানুষ কমিউনিকেট করবে শুধু, তার মানে কি আমার কি ওয়াল ক্লোজ করে ফেলতে হচ্ছে না? তখন কিন্তু আবার রিভিউ ক্লোজ হয়ে যাবে, আরেক ঝামেলা। এখন আপনারা যদি পেজে রিভিউ চান তাহলে কিন্তু ওয়াল ওপেন রাখতে হবে, যে কেউ ওয়ালে পোস্ট করতে পারবে। রাখা যায় না যে কেউ পোস্ট করলে এটা আমাদের হবে না, এটার কোনো অপশন এই যে হয়ে যাচ্ছে না, হাউ আর ইউ অল, এটা কি দেখতেছে না আমাদের? এটা ডিলিট হয়ে যাবে একটু পরে হয়তো, কারণ এই কমেন্ট এই এটা রাখার তো দরকার নাই তো আমার, কিন্তু করছে এটা যে ইচ্ছা শেষে দিয়ে যাচ্ছে, এখানে কিছু করার নাই আমার। আমি বিরক্ত হলেও কিছু করতে পারছি, ওয়ালে তো আসতেছে না স্যার, ওয়ালে আসতেছে। এই যে এটা আমার ওয়ালে, ওপেন ওয়ালে, এই যে ভিজিটর পোস্ট। এখন আমি এদের এটা যদি অফ করতে চাই তাহলে কি হবে? আমার রিভিউ চলে যাবে। এখন একটা মানুষ যদি ভালো খারাপ রিভিউ দেয়, একটা মানুষ ভালো রিভিউ দিলে তো আমার লাভ, ঠিক না? হ্যাঁ, খারাপ দিলে আমার ক্ষতি, কিন্তু স্বাভাবিকভাবে আমার একটা স্টুডেন্ট নিশ্চয়ই তো ডিরেক্টলি সেখানে গালাগালি করবে না। সে যদি কিছু বলার থাকে অফিসে এসে বলবে বা ইনবক্সে বলবে, এটা আমরাও বুঝি। তো নিশ্চয়ই একটা মানুষ যদি ভালো রিভিউ দিতে চায় তার মানে কি সে মানে ওটা পাচ্ছি না আমরা। আর রিভিউ যত বেশি ভালো হবে, ফেসবুক আমরা প্রমোশন যে করি না, এই যে কম টাকায় বেশি বুস্টিং এ যাচ্ছে, এটা কেন? আমাদের রিভিউ ভালো আসতেছে, অনেক কিছু এখানে ম্যাটার করে। তো ঠিক আছে, তাইলে স্যার আইডিটাকে কিভাবে ফ্যান পেজে কনভার্ট করে এটা বলছিলেন? হ্যাঁ।